আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের থিওরি অফ স্ট্রাকচারের অষ্টম অধ্যায়। তোমরা যারা কোর্সে রয়েছো তাদের কিন্তু আজকে এটা হচ্ছে লাস্ট অধ্যায়। অলরেডি আমরা 1 থেকে 7 প্লাস 9 অধ্যায় করছি। সো আজকে হচ্ছে আমাদের 8 অধ্যায়। ওকে, তো আজকের 8 অধ্যায়টা মূলত একদম যদি বলি যে অনেক বেশি যে ইম্পর্টেন্ট আহামরি এমনটা না। ওকে, সো এইটার কাজটা মূলত এটা হচ্ছে তোমার মূলত সপ্তম অধ্যায় যেটা আমরা করছি, যা বেসিক করছি, ঠিক সেম অনুরূপ বলা যায়। ওকে, জাস্ট একটু এক্সট্রা এখানে আছে। তো ম্যাথের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট আছে, অল্প, ঠিক আছে, অল্প স্বল্প ডিফারেন্ট। তো প্রথমত সবাই উইকলি জয়েন করো এবং কে কেমন আসো, কে কোন পলিটেকনিক থেকে আসো, এটা সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে। কে কোথা থেকে আসো এবং প্লাস কে কোন পলিটেকনিক থেকে আসো, এটা সবাই কমেন্ট করো। ওকে, আর গলাটা বলা যায় ভেঙে গেছে আর কি। কুইকলি সবাই কমেন্ট করো। আমি একটু শেয়ারটা করে দেই। পঞ্চম সেমিস্টার তনি মাহমুদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ রায় টুটুল ভাইয়া, গান শুনান ভাইয়া। আমি মনে মনে বলতেছি, তোরে শুনতে পাচ্ছ না তোমরা? কিরে কমেন্ট করো রে, তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো কেমনে যে তোমরা কতগুলো জয়েন্ট আছো ভালোভাবে, ঠিক আছে। মনিরুজ্জামান সিয়াম ভাই, গান শোনাবেন নাকি? না, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তো এই জন্য নিজে নিজে মনে মনে, বুঝছো। বাট তোমরা সবাই যদি অ্যাক্টিভ হইতো তাহলে একটা ভেবে দেখতাম, ঠিক আছে। আর গলার যে অবস্থা হয়েছে, নিজের গলার কণ্ঠ শুনে নিজে আমি চিনতে পারতেছি না, এমন একটা অবস্থা। কুইকলি সবাই কমেন্ট করো, সবাই কেমন আছো। হ্যাঁ, সবাই কেমন আছো? তোমাদের ভিডিও একটা আপলোড হবে আজকে, সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর, ঠিক আছে। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর মূলত তোমাদের যে ম্যাথ গুলো আছে সেই সবগুলো সমন্বিত একটা ভিডিও করা হয়েছে, ঠিক আছে, বা ক্লাস।
সেই ক্লাসটা মূলত ইউটিউবে আজকে রাত 9টার সময় আপলোড হবে ইনশাআল্লাহ। ওকে, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, এই যে ওইটা একটু অ্যাডটা দিতে হচ্ছে আমাকে, টাইটেলটা আমি দিচ্ছি, একজন এডিট করে ওটা পাবলিশ করবে, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং। কুইকলি জয়েন হও অ্যান্ড কমেন্ট করো। সেই আচ্ছা, ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, তবে ম্যাথটা একটা ম্যাথ আছে, ওই একটা ম্যাথ করতে একটু হয়তো সময় লাগবে আর কি। হ্যাঁ, হুম, পলিটেকনিক, আচ্ছা তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দিব নাকি? তো দেখি তোমাদের কি অবস্থা এখন। আচ্ছা, তো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। তবে তার আগে কি বলছো তনিম ইসলাম? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা তো হবেই, হ্যাঁ পড়াশোনা তো হবেই। কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ। থিওরি অফ স্ট্রাকচার অধ্যায় 6 মাথায় ঢুকতেছে না, আর একটা দুইটা ম্যাথ করাইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা করবো তাহলে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথমত আলোচ্য বিষয়গুলো লিখি। প্রথমত হচ্ছে রিটেইনিং ওয়াল কি। দ্বিতীয়ত হলো তোমার প্রকারভেদ, রিটেইনিং ওয়ালের প্রকারভেদ। তৃতীয়ত হচ্ছে কি ছিল তৃতীয়তে, চিত্রে সকল বিষয় দেখানো, একটা চিত্রে সবগুলো বিষয় দেখানো। ওকে, দেন চতুর্থ বিষয় আমি কি রাখছি, চতুর্থ বিষয় হচ্ছে তোমার প্রয়োজনীয় সূত্রাদি, দেন ম্যাথ পার্ট। ওকে, এগুলো হচ্ছে আমাদের টপিক। আচ্ছা, তো আমরা এক করে সবগুলো টপিক আলোচনা করব। ওকে, সো প্রথমেই দেখো আমাদের যে টপিকটা আছে যে রিটেইনিং ওয়াল কি। রিটেইনিং ওয়াল কি? ওকে, সো রিটেইনিং ওয়ালটা কি, এই যে দেখো আমরা লাস্ট লাইভে যে মানে ড্যাম পড়ছি, ঠিক আছে, ড্যামের যে আলোচনা পড়ছি, ঠিক আছে, মেশনারি ড্যাম, ওইটার যে সংজ্ঞা এটারও ঠিক সেম সংজ্ঞা, কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি। তবে এইখানে কি মানে ড্যামের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ড্যামটা আমাদের কি করছিল, পানি যেটা আছে, পানির যে পার্শ্বচাপ আছে সেই পানির পার্শ্বচাপকে প্রতিরোধ করছিল। বাট এইখানে কি হবে, রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে সেটা পানিকে নয়, বরং এটা কি করবে, মাটি বলো বা বিভিন্ন ধরনের ব্যাকফিল যেটাকে আর কি বলা হয়, ঠিক আছে, মাটি হইতে পারে বা অন্য যে কোনো পদার্থ হইতে পারে, ওইটার যে চাপটা আছে, পার্শ্বচাপ আছে, সেইটাকে প্রতিরোধ করতে যে দেয়ালটা দেওয়া হয় সেইটা হচ্ছে কি তোমার রিটেইনিং ওয়াল। ঠিক আছে, তো রিটেইনিং ওয়ালটা হচ্ছে ঠিক সেম ওরকমই হবে, এরকম মনে করো, এটা হচ্ছে রিটেইনিং ওয়াল। তবে নিচে এর নিচের অংশটা এরকম থাকে। ওকে, নিচের অংশটা এরকম থাকে। অর্থাৎ রিটেইনিং ওয়াল আবার দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ হয়। একটাকে বলা হয় বেজ স্ল্যাব, একটাকে বলা হয় বেজ স্ল্যাব, এন্ড আরেকটা এই অংশটাকে বলা হয় তোমার স্টিম। এগুলো অংশটাকে কি বলা হয়, স্টিম। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে তোমার কি বলে ওটা, ব্যাকফিল যেগুলো বললাম, ঠিক আছে, অর্থাৎ মাটি, মনে করো আমরা মাটি কল্পনা করি, ব্যাকফিল হিসেবে মাটি কল্পনা করো। মনে করো আমার এই পাশে মাটি আছে, মাটিটা আছে কিরকম ভাবে, এই যে এরকম ভাবে, ঠিক আছে, এই বরাবর আছে, এইগুলোকে আমরা প্রতিরোধ করতে এইটা দিছি। অথবা আমরা এইভাবে না থেকে এইভাবেও থাকতে পারে মাটি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে প্রতিরোধ করতে আমরা কি করছি, এই কিন্তু মাটি, হ্যাঁ, তার মানে এখানে এগুলো সব কি আছে, মাটি, এবং যেটাকে আমাদের বলা হয় ব্যাকফিল পদার্থ। ঠিক আছে, এখানে যা আছে সবগুলোকে বলা হয় আমাদের ব্যাকফিল। আচ্ছা, তো এই ব্যাকফিল বা মাটি এগুলো কি করবে, এর উপর চাপ দিবে না, এই চাপকে প্রতিরোধ করতে আমাদের এইটা হচ্ছে
রিটেনিং ওয়াল। ঠিক আছে, রিটেনিং ওয়াল। আগে কি ছিল? ড্যামের ক্ষেত্রে ছিল আমাদের এরকম, ঠিক আছে, এখানে ছিল পানি। এই পানির চাপকে প্রতিরোধ করতে আমাদের কি ছিল? এই ড্যামটা ছিল। হ্যাঁ, এই ড্যামটা ছিল। বাট এখন কি আমাদের ইরফানুল ইসলাম জিতু ভাই, আপনি ইউটিউবে ভিডিও ভুল দিচ্ছেন যে। আচ্ছা, পরবর্তীতে ইউটিউবে ভিডিওটা যেটা আছে সেটাকে সঠিক করে দেওয়া হয়েছে। ওটা হচ্ছে অধ্যায় 1 এবং 1-এর পার্ট 1 পার্ট 2 ছিল। তো আমি ওইটা সংশোধন করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে না, ওইটা ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল ড্যাম, এটা গেল আমাদের রিটেনিং ওয়াল। তো এখন রিটেনিং ওয়ালের ক্ষেত্রে কিছু বিষয় আছে। ঠিক আছে, যেমনটা মনে করো আমরা ড্যামের ক্ষেত্রে ড্যাম অঙ্কন করার পর বা ড্যাম বিষয়টা কি ওইটা বোঝার পর দেন ড্যামের বিভিন্ন যে নোট টোট গুলো সেগুলো আমরা পড়ছিলাম। ঠিক সেম রিটেনিং ওয়াল বললে আমাদের রিটেনিং ওয়ালের সাথে কি কি বিষয় মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে বা বুঝতে হবে, ওই বিষয়গুলো আমরা এখন বুঝে নিব। ঠিক আছে, এগুলো কি আমরা নোট লিখতে পারি আর কি। ঠিক আছে, নোট আকারে। তো প্রথমত কি, এই যে আমরা ব্যাকফিলটা কি, এই ব্যাকফিলটা সম্পর্কে নোট এখানে, যে ব্যাকফিলটা কি মনে করি এখানে সংজ্ঞা দিব আমরা। ব্যাকফিলটা কি আমাদের রিটেনিং ওয়ালের, ঠিক আছে, রিটেনিং ওয়াল যে সকল পদার্থের পার্শ্বচাপকে প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, তাকে মূলত আমার ব্যাকফিল বলা হয়ে থাকে। ঠিক আছে, ব্যাকফিল বলা হয়ে থাকে। আর আরেকটা বিষয় তোমাদের বলে দেই, আমি যে এই কথাগুলো বলতেছি এখানে কিন্তু আমি আসলে তোমাদের বোঝানোর স্বার্থে আমি সহজ ভাষায় বলতেছি। এখন তোমাদের বইয়ে জাস্ট কি কিছু কিছু মিসিং থাকতে পারে বা কিছু কম বেশি হইতে পারে। হ্যাঁ, তার মানে বইয়ের ভাষায় আমার ভাষা তো সেম হবে না। তো সেম হয়ে থাকে, তার মানে কি আমি টোটালি বই থেকে তোমাদের কি বা লাইন বাই লাইন তোমাদের এরকম পড়াচ্ছি, এরকম হইতো। সো ওরকম ভাবে আমি যদি করি তখন কিন্তু আসলে গুরুত্ব থাকবে না কোনোটা। সো ব্যাকফিল কি বললাম? আমাদের রিটেনিং ওয়ালটা যে সমস্ত পদার্থের কি করে পার্শ্বচাপকে প্রতিরোধ করতে ব্যবহার করা হয় তাকে আমাদের ব্যাকফিল বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমাদের রিটেনিং ওয়াল দুইটা অংশে বিভক্ত। ঠিক আছে, দুইটা অংশে বিভক্ত, ওইটা একটু পরে আসি। দেন আর এরপর যেটা আছে সেটা হচ্ছে নন সারচার্জড রিটেনিং ওয়াল, এন্ড আরেকটা হচ্ছে সারচার্জড রিটেনিং ওয়াল। আচ্ছা, নন সারচার্জ, এখন রিটেনিং ওয়ালটাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? এইখানে অবস্থিত ব্যাকফিল পদার্থের ভিত্তিতে। তো এখানে দেখো ব্যাকফিল পদার্থটা তোমাদের 2 নম্বর আসলো। হ্যাঁ, ব্যাকফিল পদার্থ তোমাদের এইভাবেও থাকতে পারে, আবার চাই এই দিক দিয়ে এখানে না থেকে এই আনুভূমিক ভাবেও থাকতে পারে। তো যখন দেখবা তোমার ব্যাকফিল পদার্থ এরকম আনুভূমিক ভাবে আছে, ঠিক আছে, রিটেনিং ওয়ালের সাথে উপরিভাগ যেটা আছে উপরিভাগের সাথে আনুভূমিক ভাবে আছে, ঠিক আছে, তখন তোমার এইভাবে আছে, ঠিক আছে, তার মানে এটা নাই। যখন এরকম ভাবে থাকবে তখন সেটা তোমার হচ্ছে নন সারচার্জড বা এটাকে আমাদের বলা হয় নন সারচার্জড বা নরমাল, নাকি রে? হ্যাঁ, নরমাল লোডেড রিটেনিং ওয়াল। আমি সংজ্ঞা টঙ্গা লিখে দিচ্ছি না, জাস্ট তোমাদের বোঝাচ্ছি। নরমাল রিটেনিং ওয়াল কাকে বলে? যখন দেখবো আমরা রিটেনিং ওয়ালের যে উপরিভাগ আছে, ঠিক আছে, উপরিভাগের সাথে আনুভূমিক ভাবে ব্যাকফিল পদার্থগুলো অবস্থান করলে সেটাকে আমরা কি বলবো? নরমাল লোডেড রিটেনিং ওয়াল অথবা নন সারচার্জড রিটেনিং ওয়াল। ঠিক আছে, এরপরে যেটা আছে তোমার 3 নাম্বার, এটা হচ্ছে সারচার্জ। ঠিক আছে, সারচার্জ। আমার গলাটা তেমন হয়ে গেছে, এই জন্য আজকে সারাদিন কোথাও আমি বেশি কথাই বলিনি। ওকে, সারাদিন বলা যায় চুপচাপ ছিলাম, এই জাস্ট কথা বাঁচিয়ে রাখছিলাম যে তোমাদের সাথে রাত 8টায় তো কথা বলতে হবে, নয়তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, সারচার্জ বা যেটাকে আবার বলা হয় তোমার ওভারলোডেড রিটেনিং ওয়াল। এটার ক্ষেত্রে কিরকম? এই যে এটা, ঠিক আছে, যখন আনুভূমিক ভাবে নয় বরং তির্যক ভাবে তোমার ব্যাকফিল পদার্থ অবস্থান করবে তখন সেটাকে আমরা বলবো সারচার্জ বা ওভারলোডেড রিটেনিং ওয়াল। দেন এরপরে যেটা আছে 4 নাম্বার যে বিষয়টা লিখছি সেটা হচ্ছে কি তোমাদের 4 নাম্বার বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে যে মূলত আমাদের এই যে রিটেনিং ওয়াল আছে, রিটেনিং ওয়াল এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টিম আর একটা হচ্ছে বেস স্ল্যাব। তার মানে এখানে আমি কি লিখতেছি? স্টিম ও বেস স্ল্যাব
স্টিম ও বেস স্ল্যাব এখানে আমি লিখলাম। স্টিম কোনটা, এই যে এটা, বেস স্ল্যাব কোনটা, এইটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে মূলত আমার এরপর আছে যেটা, সেটার নাম হচ্ছে ড্রেনেজ হোল বা উইপ হোল। ড্রেনেজ ড্রেনেজ হোল বা ড্রেনেজ হোল বা যেটাকে আর কি বলা হয়েছে আরেকটা নাম দেওয়া আছে তোমাদের উইপ হোল। ড্রেনেজ হোল বা উইপ হোল। ঠিক আছে, এই ড্রেনেজ হোল বা উইপ হোলটা কি? ঠিক আছে, তো এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমাদের রিটেইনিং ওয়াল, তাই না? তো এই রিটেইনিং ওয়ালে মূলত আমাদের এইটা হচ্ছে ব্যাকফিল। তো এই ব্যাকফিল পদার্থ তোমার মাটি, যদি আমরা ধরি মাটি, তো মাটিতে আমাদের পানি থাকে না? হ্যাঁ ভাই থাকে, এটা যেহেতু মাটি, তো মাটিতে পানি থাকতে পারে বা অন্যান্য তরল পদার্থ থাকতে পারে। তো এই তরল পদার্থ এখানে চাপ পাইতে 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 একসময় কি হবে, তরল পদার্থগুলো এখানে কিন্তু চলে আসবে। তো এই তরল পদার্থ যাতে বাইরে বের হয়ে আসতে পারে, রিটেনিং ওয়ালে বাইরে বের হয়ে আসতে পারে, এর জন্য কি করা হয়, এই বরাবর মনে করো কয়েকটা ছিদ্র করে দেওয়া হয়। ঠিক আছে, এদিক দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ভিতর দিয়ে ছিদ্র করে দেওয়া হয়। এই যে ছিদ্র করা হইলো না এই বরাবর, তো এই ছিদ্রগুলোকে আমাদের বলা হয়ে থাকে উইপ হোল। তো এই ছিদ্র জাস্ট এই দিক দিয়ে করা হয়। ঠিক আছে, এই বরাবর করা হয় এমনটা না, একদম ওই বরাবর আরো অনেকগুলো করা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা কোন জায়গা থেকে দেখতেছি, এটা কি বুঝতেছো কি, এটা কোন জায়গা থেকে আমি দেখতেছি? এটা কিন্তু আমরা দেখতেছি ক্রস সেকশন, অর্থাৎ এটা আমাদের রিটেইনিং ওয়ালটা একদম পিছনের দিকে অনেক দূর বর্ধিত আছে, পিছনের দিকে সোজা বরাবর একদম অনেক দূর বর্ধিত আছে। ঠিক আছে, আমি জাস্ট সামন থেকে লম্বালম্বি কেটে যে অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই বরাবর একদম অনেক দূর এগিয়ে আছে। তার মানে এই উইপ হোল এখানে আছে, তার পাশে আছে, তার পাশে আছে, তার পাশে আছে, একটা নির্দিষ্ট গ্যাপ পর পর মূলত ওই ফুলগুলো আছে। ঠিক আছে, দেন এই দিক দিয়ে লম্বালম্বি ভাবে, তার মানে এটাকে বলা হয় যে আনুভূমিক ভাবে উইপ হোল আছে, লম্বালম্বি ভাবেও উইপ হোল আছে। ঠিক আছে, আচ্ছা, ড্রেনেজ বা উইপ হোল। ওকে, ওকে, তাহলে এখন আমি তোমাদের এই একটা চিত্রে সবগুলো একটু দেখাই দিই। সরি, একটা চিত্রে না, মূলত তার আগে আমাদের প্রকারভেদটা জানতে হবে। আমাদের রিটেইনিং ওয়াল কি, দেন এর সংবলিত যেসব বিষয় আমাদের মনে রাখা দরকার অ্যাজ এ বেসিক হিসাবে। ঠিক আছে, বেসিক হিসাবে আমাদের যা মাথায় রাখা দরকার সেগুলো হচ্ছে এইগুলো। রিয়াসাদ মোহাম্মদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রিয়াসাদ স্বাধীন, তোমরা ক্লাসে এত লেটে অ্যাটেন্ড হইলে কেন? তাড়াতাড়ি অ্যাটেন্ড হইতে পারে তোমাদের। আচ্ছা ভাইয়া, ভিডিও 7-8 ভিডিও ইউটিউবে কবে আপলোড দিবেন? কালকে তোমাদের ভিডিও, তার মানে থিওরি স্ট্রাকচারের 7 এবং 8 অধ্যায় দুইটাই আপলোড হইতে পারে, বা যে কোনো একটা অধ্যায় আপলোড হইতে পারে। ঠিক আছে, তবে কালকে একটা আপলোড হবে, এটা শিওর থাকো। হ্যাঁ, একটা আপলোড হবে, এটা শিওর থাকো। তোমাদের ইউটিউব মূলত টোটালি একটা দায়িত্ব আমি একজনকে দিয়ে দিছি, যেহেতু অনেকদিন থেকে মূলত ইউটিউবে আমি কাজ করতেছি না, তো এই কারণে একজনকে আমি ইউটিউবের দায়িত্ব দিয়ে দিছি। ওকে, আচ্ছা, তো তাহলে এখন আমি এটা মিশিয়ে দেই। এন্ড এখন আমি তোমাদের বলছিলাম কি, যে এই রিটেইনিং ওয়ালের প্রকারভেদটা আমরা একটু দেখব। মোহাম্মদ মানিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মানিক, এত লেট কেন তুমি? হ্যাঁ, তোমাকে তো লেট দেখা যায় না, আজকে লেট কেন? প্রশ্ন প্রকারভেদ। আচ্ছা, তো রিটেইনিং ওয়াল মূলত কয়েক প্রকার আছে, যেমন তার একটা হচ্ছে তোমার গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল, তাই না? গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল। দেন এরপরে আছে তোমার ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল। দেন তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে কি তোমার ক্যান্টিলিভার গেল, এরপর আসলো কাউন্টার ফোর্ট। হ্যাঁ, কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল। তো এই 3 প্রকার রিটেইনিং ওয়ালের ব্যাপারে এখানে বলা হয়েছে। ওকে, সো গ্র্যাভিটি রিটেইনিং ওয়ালটা কি সেটা আমরা দেখবো, দেন এগুলো একটু আমরা জাস্ট মুখে মুখে আলোচনা করি। গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল, সো এটা কি, যে মূলত যে সমস্ত রিটেইনিং ওয়ালগুলো, ঠিক আছে, তাদের নিজস্ব ওজন দিয়ে, ঠিক আছে, তাদের নিজস্ব ওজনের কারণে ব্যাকফিল পদার্থগুলোর পার্শ্বচাপ প্রতিরোধ করতে পারে।
ঠিক আছে, ব্যাকফিল কতগুলো যে পার্শ্ব চাপ আছে সেগুলো কি করতে পারে, এই গ্রাভিটি যে রিটেনিং ওয়াল আছে, মনে করে এটা হচ্ছে গ্রাভিটি রিটেনিং ওয়াল, হ্যাঁ। তো এই গ্রাভিটি রিটেনিং ওয়াল এখান থেকে যে মূলত আমাদের ব্যাকফিল আছে, ব্যাকফিল পদার্থ যে পার্শ্ব চাপ দেয়, ঠিক আছে, সেই পার্শ্ব চাপ মনে করে পি দেয়, এই পার্শ্ব চাপকে কি করতে পারে, এই যে গ্রাভিটি রিটেনিং ওয়ালটা আছে এ কি করতে পারে, তার নিজস্ব ওজন দিয়েই সেটাকে প্রতিরোধ করতে পারে, নিজস্ব ওজন দিয়ে এই চাপকে প্রতিরোধ করতে পারে। এটাকে আমাদের গ্র্যাভিটি রিটেনিং ওয়াল বলা হয়ে থাকে। ওকে, সো এই গ্র্যাভিটি রিটেনিং ওয়ালগুলো সাধারণত তোমাদের তৈরি হয়ে থাকে কিসের কিসের, আমি একটু বলি। গ্র্যাভিটি রিটেনিং ওয়াল মূলত তোমার ব্রিক ম্যাশনারি অর্থাৎ ইট অথবা তোমার স্টোন ম্যাশনারি অর্থাৎ পাথর দ্বারা নির্মাণ হয়ে থাকে, ব্রিক অথবা স্টোন ম্যাশনারি দ্বারা তৈরি হয়ে থাকে। এবং এইটা তোমার ছোট যে উচ্চতার বা কম উচ্চতার যে রিটেনিং ওয়াল আছে সেখানে ব্যবহার করা হয়, তার মানে এটা হয় তোমার কম উচ্চতার, তার মানে এর উচ্চতা সাধারণত কত দেয়া আছে এখানে, 3 মিটারের কম বা 3 মিটার পর্যন্ত, যেটা ঠিক আছে, যে রিটেনিং ওয়াল গুলোর মূলত উচ্চতা 3 মিটার বা 3 মিটারের কম, সেখানে মূলত এই গ্র্যাভিটি রিটেনিং ওয়াল প্রয়োগ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, দেন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, আচ্ছা, তো ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা আমরা একটু দেখি। ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল যেটা আছে এটা মূলত হচ্ছে আরসিসি নির্মিত, কি হয়, আরসিসি নির্মিত, এবং এটার দুইটা অংশ থাকে, ঠিক আছে, দুইটা অংশ থাকে। ওই দুইটা অংশ কোনটা, আমি যে তোমাদের এতক্ষণ থেকে বা ওই যে শুরুতে যে চিত্র অঙ্কন করছি ওই রকম যেটা হবে সেটাকে আমাদের বলা হয় থাকে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, ঠিক আছে। ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল যেমন এটা একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টিম, এই যে এটা হচ্ছে স্টিম খাড়া অংশ যেটা, আর এটা হচ্ছে তোমার কি ওই স্ল্যাব, কি বলে রে, বেজ স্ল্যাব, ঠিক আছে, বেজ স্ল্যাব, বেজ স্ল্যাব। এরপর কি বলা হয়েছে, ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালে, ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালে এই যে স্টিমটা আছে না, এই স্টিম কিন্তু আমার সমস্ত ব্যাকফিল, এখানে যে ব্যাকফিল পদার্থ আছে এই সমস্ত ব্যাকফিল পদার্থের যে চাপ আছে পার্শ্ব চাপ, সেই পার্শ্ব চাপকে প্রতিরোধ করে আমাদের এই স্টিম, ঠিক আছে, এখানে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের ক্ষেত্রে। সো ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল কত কত উচ্চতা পর্যন্ত গেলে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল দেওয়া হয়, তো ভাই 3 to 6 মিটার উচ্চতা পর্যন্ত হলে সেটাকে আমরা কি করতে পারি, সেখানে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল নির্মিত করতে পারি। আর এখানে কি গ্র্যাভিটি রিটেনিং ওয়ালটা 1 to 3 মিটার পর্যন্ত। ওকে, দেন এরপরে যখন তোমার 6 আপ হয়ে যাবে, 6 মিটার আপ হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, তখন সেখানে এই কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল দিতে হবে। সো কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল হচ্ছে মূলত আমাদের ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালই বলা যায়, ঠিক আছে, এটাকেও ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালও বলা যায় কাউন্টার ফোর্টকে। তবে এইখানে কি এই যে তোমার ক্যান্টিলিভার আছে না, এইটার সাথে তোমার কিছু অ্যাড হয়, ঠিক আছে, এখানে এটা কিন্তু আমার ক্যান্টিলিভার, হ্যাঁ ক্যান্টিলিভার। সো এখানে অ্যাড হয় মানে কি, এই যে তোমার এই দিকে দেখো, এইদিকে আরো একটা মনে করো অংশ অ্যাড হলো এভাবে, ঠিক আছে, এভাবে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আরো একটা দেয়াল অ্যাড হয়ে যায়, একটা দেয়াল না, অসংখ্য দেয়াল, অসংখ্য দেয়াল। কারণ আমি কিন্তু প্রথমেই বলছিলাম আমি কিন্তু এটা জাস্ট ক্রস সেকশন দেখতেছি, অর্থাৎ আমি জাস্ট কি সামন থেকে না, আমি সাইড থেকে দেখতেছি। এটা কিন্তু রিটেনিং ওয়ালটা একদম এই বরাবর একদম মনে করো 100 মিটার পর্যন্ত আছে, 100 মিটার, হ্যাঁ 100 মিটার পর্যন্ত মনে করো ওই বরাবর যাইতেছে, বাট আমি কি 100 মিটার দেখতে পাচ্ছি না, জাস্ট আমি সাইড থেকে এর অংশটা দেখতে পাচ্ছি। সো এরকম যখন হবে তখন মনে করো এইখানে সাপোর্ট দেওয়ার জন্য এইখানে মনে করো ত্রিভুজ আকৃতির একটা কাউন্টার ফোর্ট ওয়াল দেওয়া হলো, ঠিক আছে। কি বললাম, এই যে ওয়াল দিলাম না এখানে, এই ওয়ালটাকে বলা হয় কাউন্টার ফোর্ট ওয়াল, কাউন্টার ফোর্ট ওয়াল, মাথা রাখবে, হ্যাঁ কাউন্টার ফোর্ট ওয়াল। এখানে একটা কাউন্টার ফোর্ট ওয়াল দেওয়া হলো, দেন তারপরে মনে করো আবার 3 মিটার পর বা 10 মিটার পর আরেকটা কাউন্টার ফোর্ট ওয়াল দেওয়া হলো এরকম ভাবে ত্রিভুজ ভাবে, দেন তারও পিছনে মনে করো আরো একটা দেওয়া হলো, দেন তারও পিছনে আরো একটা দেওয়া হলো, এভাবে 100 মিটারে মিল করতে যতটা দেয়া দরকার হয় ততটা, ঠিক আছে। তার মানে এটা কি ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালে জাস্ট কি করা হয়, এখানে সাইডে মানে একটা কাউন্টার ফোর্ট ওয়াল
কয়েকটা যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটাকে আমাদের বলা হয় কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল। ঠিক আছে, তো এগুলো সিম্পলি জাস্ট মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা এগুলো কিন্তু আসলে সিম্পলি বেসিক। ঠিক আছে, এগুলো যদি মনে করো, আমি যদি বলি অনেস্টলি বলি, যদি এইগুলো মাথায় নাও রাখো, ইজিলি পরের গুলো মাথায় রাখতে পারবা। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক বিষয়। হ্যাঁ, তো তোমরা ফোনে চার্জ নাই, কারেন্ট নাই, এমবি নাই, ম্যাথে কখন যাবেন? এই যে এখন আমরা ম্যাথে আসবো। ঠিক আছে, তো ম্যাথের জন্য যে সূত্রগুলো লাগবে জাস্ট সেই সূত্রগুলো এখন লিখে দিবে। এখন আমাদের প্রয়োজনীয় সূত্রাদি, দেন তারপরে ম্যাথ পার্ট। ম্যাথ পার্টটা ভালোভাবে দেখবে। হ্যাঁ, প্রয়োজনীয় সূত্রাদি আগে মেইন। প্রয়োজনীয় আচ্ছা, প্রয়োজনীয় সূত্রাদি। আচ্ছা, আমি বলছিলাম কি, আমাদের রিটেইনিং ওয়ালটা হচ্ছে ম্যাশনারি ড্যাম যেটা আছে তার মতোই, ম্যাথগুলো মূলত কাছাকাছি ওরকম। সো তার মানে ম্যাশনারি ড্যামে যেমন স্থায়িত্বতার শর্ত ছিল, হ্যাঁ, তার মানে ম্যাশনারি ড্যামটা যদি স্থায়ী হইতে চায় তাহলে কি কি বিষয়কে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে, তার মানে যে বিষয়গুলোর কারণে সেটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলোকে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে, ঠিক সেম রিটেইনিং ওয়াল ভাঙে কি কি কারণে বা নষ্ট হয়ে যেতে পারে কি কি কারণে, সেই কারণগুলো যদি আমরা প্রতিরোধ করি তাহলে সেটা স্থায়িত্ব হয়ে যাবে না। হ্যাঁ ভাই, সেই কারণগুলো কি কি? প্রথমত আসলো রিটেইনিং ওয়াল অসমভাবে বসে যেতে পারে। ঠিক আছে, অসমভাবে বসে যাওয়ার কারণে কিন্তু রিটেইনিং ওয়াল নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তার মানে অসমবরণ একটা কারণ। তাহলে এখন এই অসমবর্ষণটাকে আমাদের কি করতে হবে? দূর করতে হবে বা দূরীভূত করতে হবে। তাহলে অসমবর্ষণ একটা স্থায়িত্বশীলতার মনে করো কারণ। ঠিক আছে, স্থায়িত্বের শর্ত, স্থায়িত্বশীলতার শর্ত। হ্যাঁ, স্থায়িত্বশীলতার শর্ত, তার মানে কি কি শর্ত মেনটেন করলে সেটা স্থায়িত্ব হবে এই রিটেইনিং ওয়ালটা। তাহলে প্রথমত আসলে কি, অসম বর্ষণ দূর করতে হবে। অসম বর্ষণ দূর করতে হবে। তার মানে অসম বর্ষণ থাকলে মানে কি, এক পাশ বেশি বসতেছে এক পাশ কম বসতেছে, তাহলে তো রিটেইনিং ওয়াল কি ভারসাম্য থাকতেছে না। ঠিক আছে, তাহলে তখন কি এটা আর স্থায়িত্ব হবে না। এই কারণে এটা আগে আমাদের প্রথমত দূর করতে হবে। দেন এরপরে কি আসলো, যে উল্টিয়ে যাওয়া প্রতিরোধ করতে হবে। উল্টিয়ে যাওয়া প্রতিরোধ করতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে যেন এটা উল্টে না যায়। ঠিক আছে, এরপর তৃতীয় কি, তৃতীয়ত হচ্ছে মূলত পিছলিয়ে যাওয়াও যাবে না। ঠিক আছে, ব্যাকফিল পদ্ধতি এত বেশি আসছে যে এটার কারণে ক্যান্টিলিভার যে ওয়ালটা আছে সেটা তোমার এখানে মনে করছে চাপ আসতেছে, এ কি করতেছে, এই পাশ থেকে আস্তে অল্প 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 করে সরে যাচ্ছে। তো কি সরে গেলে বা পিছলে যাওয়া, পিছলে গেলে কি ওইটা কি আর স্থায়িত্ব হবে না? কখনোই হবে না। তাহলে পিছলিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, পিছলিয়েও যাওয়া প্রতিরোধ করা। তাহলে এইগুলো হচ্ছে স্থায়িত্বতার শর্ত। ঠিক আছে, এখন যদি বলে যে রিটেইনিং ওয়াল ব্যর্থতার কারণ কি, এইগুলোই আবার ব্যর্থতার কারণ। জাস্ট এখানে কি করতে হবে, ব্যর্থতার কারণ যখন আমি অ্যাড করব তখন কি বলবো, যে অসম বর্ষণ হইলে ব্যর্থ হয়ে যাবে, দেন উল্টে গেলে ব্যর্থ হচ্ছে, দেন পিছলে গেলে ব্যর্থ হচ্ছে, এরকম। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে স্থায়িত্বতার শর্ত। তো আমরা প্রয়োজনীয় শর্তাদি যখন লিখবো, এখন প্রধান সূত্র আমরা লিখবো। প্রধান সূত্র নাম্বার 1 হচ্ছে স্থায়িত্বতার শর্তগুলো। ঠিক আছে, নিরীক্ষা গুলো। নাম্বার 1 কি আছে? নাম্বার 1 হচ্ছে এখানে আমাদের আছে উল্টানো প্রতিরোধ। হ্যাঁ, আমি এভাবে লিখছি, তো এখানে এভাবে লিখি, উল্টানো প্রতিরোধটা আগে লিখি। হ্যাঁ, আচ্ছা উল্টানো কি লিখতাম রে, উল্টানো বা উল্টিয়ে যাওয়া। হ্যাঁ, উল্টিয়ে যাওয়া প্রতিরোধ, উল্টিয়ে যাওয়ার নিরীক্ষা, যে আসলে এটা উল্টে যাবে কিনা এটা নিরীক্ষা করতে হবে। যদি দেখা যায় যে না যায় উল্টে, তার মানে এটা নিরাপদ। তো তাহলে এখন উল্টে যাওয়ার নিরীক্ষাটা কি ছিল, যে আমাদের নিরাপদ সহগ যেটা আছে সেই নিরাপদ সহগ আমাদের 2 এর চেয়ে বেশি হইতে হবে। নিরাপদ সহগটাকে 2 এর চেয়ে বেশি হইতে হবে। এখন এখানে নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা কি, নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা আছে, সেই ফর্মুলা কি, ফর্মুলা ইকুয়াল হচ্ছে তোমার W × B - X
বাই পি ইন্টু এইচ বাই 3, ঠিক আছে? এটা তার মানে এই মানটা আমাদের কি হতে হবে, 2 এর চেয়ে বেশি হতে হবে। যদি 2 এর চেয়ে বেশি হয় তাহলে এটা উল্টে যাবে না, আর যদি 2 এর চেয়ে কম হয় তার মানে এটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি পিছলিয়ে যাওয়ার প্রবণতা, পিছলিয়ে যাওয়ার নিরীক্ষা, নিরীক্ষা তার মানে আগের, বুঝছো, একদম সেম আগের। এখানে কি হতে হবে, নিরাপদ সহগ। তো আমি লিখে দিচ্ছি, তোমরা এখানেও এগুলা নোট করে রাখবা এত। তার মানে এবার এবার এখানে আবার নিরাপদ সহগ নির্ণয়ের ফর্মুলা কি, এখানে ফর্মুলা হচ্ছে তোমার মিউ ডাব্লিউ বাই পি। দেন এরপর কি ছিল, অসম বসন। অসম বসন আমরা কি বলছিলাম, ওই যে আমাদের টান পরীক্ষা যেটা ছিল বা টান নিরীক্ষা যেটা ছিল, সেই টান নিরীক্ষাটাই আমাদের কি অসম বসন, দুইটা সেম ছিল। তাহলে আমরা অসম বসন বের করতে গেলে ওই টান পরীক্ষা যেটা করছিলাম বা যে হিসাব, ঠিক সেম হিসাবে এখানেও। তাহলে এখানে কি করতে হবে, অসম বসন নিরীক্ষা যদি করতে চাই তখন এখানে আমাদের আসতেছে যে আমাদের ভারবহন ক্ষমতা যেটা আছে, ঠিক আছে, ভারবহন ক্ষমতা, এটা কি হতে হবে, অবশ্যই সর্বোচ্চ আমাদের যে চাপ আছে সেটা থেকে বেশি হতে হবে। এখন সর্বোচ্চ চাপ এখানে মূলত আমাদের কি হতে পারে, যে কোনো এক প্রান্তে হইতে পারে, হয় হিল প্রান্ত নয়তো টো প্রান্তে। আমাদের আগের ম্যাশনারি ড্যামের ক্ষেত্রে একটা ছিল আমার, এটা ছিল হিল, এটা আমরা ধরছিলাম বি প্রান্ত, হিল কি ছিল বি, অ্যান্ড টো কি ছিল, টো ছিল আমার এ প্রান্ত। তো এ অ্যান্ড বি এর মাঝে যেটা আমাদের বড় ছিল সেটা ছিল আমাদের কি তার মানে সর্বোচ্চ, তার মানে সরি, যেটাতে মূলত আমাদের চাপ বেশি ছিল সেটা হচ্ছে সর্বোচ্চ চাপ, অ্যান্ড যেটাতে চাপ কম ছিল সেটা হচ্ছে সর্বনিম্ন চাপ ছিল। তার মানে হিল অ্যান্ড টোতে কিন্তু ছিল, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের কি হবে, এখানেও হিল এবং টোতে আমাদের কি করতে হবে, সর্বোচ্চ চাপ নির্ণয় করতে হবে, অ্যান্ড ভারবহন ক্ষমতা দেয়া থাকবে। তো আমাদের হিল অথবা টোতে এফ হিল মানে কি, হিলে কি বলে এটা, ভারবহন ক্ষমতা, সরি চাপ, ঠিক আছে, অথবা মনে করো টো, ঠিক আছে, টো এ চাপ, ঠিক আছে, টো এ চাপ ইকুয়াল কি, আমাদের সূত্র কি যেন জানি আমরা, ডাব্লিউ বাই বি 1 প্লাস মাইনাস 6 ই বাই বি, 1 প্লাস মাইনাস 6 ই বাই বি। যেখানে আমাদের কি হচ্ছে, আমাদের যখন সর্বোচ্চ হবে তখন আমাদের এখানে প্লাস হবে, এন্ড যখন সর্বনিম্ন তখন এখানে আমাদের মাইনাস দিতে হবে, ওকে? এন্ড সর্বোচ্চ সর্বনিম্ন আমরা বুঝতাম কেমনে, ই এর মান দেখে, সর্বোচ্চ সর্বনিম্ন আমরা বুঝতাম কেমনে, এই ই এর মান দেখে, সরি এই ই এর মান দেখে আমরা বুঝতাম। যদি ই এর মানটা পজিটিভ হইতো তাহলে আমাদের বি প্রান্ত কি ছিল, ই এর মান পজিটিভ হইলে বি প্রান্ত ছিল আমাদের সর্বোচ্চ চাপ, অ্যান্ড যখন আমার ই এর মানটা নেগেটিভ হইতো তখন আমার এ প্রান্তে সর্বোচ্চ চাপ ছিল। এখন আমরা দেখবো যে এখানে মূলত আসলে আমাদের কিভাবে হয় না হয়, ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা, তো এটাই আছে কিন্তু এখানে তোমার সূত্র, এই তিনটা মেইন সূত্র। এরপর আসলে তোমার সাইড সূত্র আসো। আচ্ছা, সাইড সূত্রাদি, হ্যাঁ, প্রথমত আসলো পি। পি এর ফর্মুলা আমরা কি জানি, পি তে কিন্তু হচ্ছে পার্শ্ব চাপ, হ্যাঁ, মাটির যে পার্শ্ব চাপ আছে সেই পার্শ্ব চাপ গুলো হচ্ছে পি। আচ্ছা, আমি এগুলো মিশিয়ে দিই। এখানে কিন্তু এইটা হচ্ছে হিল প্রান্ত আর এটা হচ্ছে টো প্রান্ত। হিল আর টো কি, যে পাশে মূলত আমাদের ব্যাকফিল পদার্থ আছে সেই প্রান্ত হচ্ছে হিল, আর যে পাশে ব্যাকফিল নাই সেই প্রান্তটা হচ্ছে টো, ঠিক আছে, টো। আচ্ছা, তো তাহলে এইখান থেকে কিন্তু আমাদের কি আসবে, এখান থেকে মূলত আমাদের চাপ আসবে, এবং চাপ আসবে কোন বরাবর, এই যে, ঠিক আছে, চাপ আসবে এই বরাবর, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি ইকুয়াল কি, পি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ এইচ স্কোয়ার বাই 2, ডাব্লিউ এইচ স্কোয়ার বাই 2 জাস্ট ছিল এইটা, বাট এখন এখানে আমাদের যোগ হবে, ইন্টু হবে 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই। দেখি ঠিক আছে কিনা, নাকি উল্টা হবে, হয়তো উল্টা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, যেখানে ফাই মানে কি, এখানে ফাই মানে হচ্ছে তোমার স্থিরতা কোণ, স্থিরতা কোণ। আচ্ছা, স্থিরতা কোণটা কি সেটাও একটু বলে দিই। এই যে দেখো, আনুভূমিকের সাথে
কত ডিগ্রি কোণ করে এটা গেছে বলো তো? এই যে মাটি বা ব্যাকফিল পদার্থগুলো কত ডিগ্রি করে? ফাই। এই ফাই হচ্ছে মূলত স্থিরতা কোণ। হ্যাঁ, এটা হচ্ছে স্থিরতা কোণ। আচ্ছা, এটা গেল আমাদের 1 নাম্বার। দেন 2 নাম্বার আর কি আছে? এরপর আসলে মোট উচ্চতা যদি বলি এখন, ঠিক আছে, আমরা যদি বলি রিটেনিং ওয়ালের মোট উচ্চতা, মোট উচ্চতা এইচ ইকুয়াল এইখান থেকে একদম এই পর্যন্ত। ওকে, এখান থেকে এতটুকু উচ্চতাকে তোমাদের ধরা হয়, এই উচ্চতাটাকে ধরা হয় তোমার টি। হ্যাঁ, এতটুকু করা হয় টি, অ্যান্ড এতটুকুকে ধরা হয় তোমার কি ধরা হয় দেখি আমি একটু, কি নাম দিছে, এটাকে দিছে এইচ। এটা মন এই ওয়েট 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 আমি এই পাশ দিয়ে ধর, ঠিক আছে, এইখান থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে মূলত, জাস্ট আ মোমেন্ট, ঠিক আছে। এখানে এইচ বলতে হচ্ছে তোমার এইখান থেকে এতটুকু উচ্চতা। হ্যাঁ, এখান থেকে এতটুকু, তো এই উচ্চতাটাকে তোমার এইচ ধরা হয়, ঠিক আছে, টোটাল উচ্চতাকে এইচ ধরা হয়। তাহলে আমরা মোট উচ্চতা যদি বের করতে চাই, তাহলে আমার এই যে স্টিম, এটা কিন্তু স্টিম, হ্যাঁ, এটা হচ্ছে স্টিম, আর এটা হচ্ছে বেজ স্ল্যাব, বেজ স্ল্যাব। ওকে, স্টিম এর উচ্চতা এবং বেজ স্ল্যাবের উচ্চতার যোগফল, স্টিম প্লাস বেজ স্ল্যাবের উচ্চতার সমষ্টি, উচ্চতার সমষ্টি, এটা হচ্ছে মূলত আমাদের মোট উচ্চতা। কার মোট উচ্চতা? রিটেইনিং ওয়ালের মোট উচ্চতা, ঠিক আছে। এন্ড দেন এখানে কিন্তু আবার আরেকটা উচ্চতা আছে, এটাকে আবার ক্যাপিটাল এইচ ধরা হয়ে থাকে, ঠিক আছে, ক্যাপিটাল এইচ ধরা হয়ে থাকে। কিরে, দেখতে কি কারো অসুবিধা হচ্ছে? আমার এখানে কেন জানি দেখতে অসুবিধা হচ্ছে। একটু কমেন্ট করো তো, দেখতে অসুবিধা হচ্ছে কিনা। এখন ক্লিয়ার আছে আমার। গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মোট উচ্চতা, কার মোট উচ্চতা? এটা মূলত আমাদের এই রিটেইনিং ওয়ালের মোট উচ্চতা বলছে। রিটেইনিং ওয়াল কোন কোন অংশ নিয়ে গঠিত? এই স্টিম অ্যান্ড বেজ। তার মানে রিটেইনিং ওয়ালের মোট উচ্চতা মানে হচ্ছে কি স্টিম অ্যান্ড বেজের উচ্চতার যোগফল। তাহলে এইটা উচ্চতা হচ্ছে মনে করো সামথিং, ঠিক আছে, দেন এটা উচ্চতা হচ্ছে এইটি। তাহলে এইটা অ্যান্ড এইটা যোগ করে দিলেই মূলত আমাদের তার মানে এটার মোট উচ্চতা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেন এরপরে এইচ বের হয়ে যাবে। দেন 3 নাম্বার কি আছে? 3 নাম্বার হচ্ছে মোট ওজন। হ্যাঁ, না, এখানে এটা লেখা লাগবে না। হ্যাঁ, মোট ওজন লিখি দাও। মোট ওজন ইকুয়াল হচ্ছে মূলত আমার ডাব্লিউ, মোট ওজন ডাব্লিউ। সো ডাব্লিউ মানে কি, এখানে তোমার এই যে বেস স্ল্যাব আছে, বেস স্ল্যাবের একটা ওজন আছে, দেন এই যে স্টিম আছে, এই স্টিমের একটা ওজন আছে, দেন এরপর এইখানে যে তোমার ব্যাকফিল পদার্থ আছে, এই ব্যাকফিল পদার্থরও একটা ওজন আছে। তো এই সবগুলো ওজনের যোগফল হচ্ছে মূলত আমার এই মোট ওজন, ঠিক আছে, ডাব্লিউ। দেন এরপর কি আছে? এরপরে আছে তোমার মোমেন্ট। আচ্ছা, তো এখন এরপরে যে বিষয়গুলো আছে ওইগুলো আসলে আমরা ম্যাথ প্র্যাকটিস করলে বুঝবো, নয়তো এখানে বোঝা সম্ভব হবে না। তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখো যে এখানে ভারকেন্দ্র থেকে দূরত্ব যেটা আমরা এক্স বলি, ঠিক আছে, এই এক্স ইকুয়াল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মোট মোমেন্ট, মোট মোমেন্ট বাই মোট ওজন, মোট মোমেন্ট। আচ্ছা, উল্টোল্টি হলো নাকি রে? না, ঠিক আছে, মোট মোমেন্ট বাই মোট ওজন, এক্স নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, এবং এক্সটা হচ্ছে কি তোমার ভার কেন্দ্র, ঠিক আছে, ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এক্স কি আমি এখানে লিখে দিই, এক্স হলো হিল হতে ভার কেন্দ্র অবধি দূরত্ব, হিল হতে ভার কেন্দ্র অবধি দূরত্ব।
আচ্ছা, এটা তোলা হয়েছে কিনা একটু একটু আমাকে কনফার্ম করো। যদি তোলা হয়ে থাকে জাস্ট একটু ওকে লিখে দাও। হ্যাঁ, তোলা হয়ে থাকলে একটু ওকে লিখে দাও আমাকে। যদি তোলা হয়ে থাকে একটু ওকে লিখে দাও, আমি দেখি। মোহাম্মদ মানিক ডান। বাকিরা বাকিরা কি বোঝো নাই? হ্যাঁ, এখানে বোঝার কি, এখানে জাস্ট টোটালি তোমরা তুলে নাও, দেন এটার অ্যাপ্লাই যখন করবো তখন কিন্তু আসলে বোঝার বিষয়। সিয়াম বলছো মোট ওজন নির্ণয়ে, সরি ফায়াদ, সায়ম আল ফায়াদ, মোট ওজন নির্ণয়ের সূত্র কি? তো এখানে মোট ওজন নির্ণয়ের সূত্র কি? সিম্পলি ভাই, ওজন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে একটাই, যে কোনো অংশের ওজন বের করো। ওজন নির্ণয়ের ফর্মুলা কি? এখানে আমি এটাও লিখে দিই না হয় তোমাদের। ওজন নির্ণয় মানে হচ্ছে তোমার আয়তন, আয়তন ইন্টু একক ওজন, আয়তন ইন্টু একক ওজন, শেষ। ঠিক আছে, সেগুলো একটু মিশিয়ে দিই আমি। এখন আমরা ম্যাথে যাব। হ্যাঁ, একটা ম্যাথই করাবো এখানে আমি, একটাই আনাফ। তো টেকনিক্যাল বই তোমাদের যাদের আছে, তো একটা দুঃসংবাদ দিয়ে দেই, ঠিক আছে? আমি যে ম্যাথটা করাবো সেখানে হিউজ পরিমাণ মানে ভুল আছে বইয়ে, সেখানে হিউজ পরিমাণ ভুল, ঠিক আছে? একটা, দুইটা, তিনটে, চারটে, 4 থেকে 5টার মতো ভুল একটা ম্যাথেই, ঠিক আছে? ম্যাথটাও বড় তো, এজন্য ভুলও অনেক বেশি আছে। আয়তন ইন্টু একক ওজন, এটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল বইয়ের 5 নাম্বার। 5 নাম্বার এন্ড 8 নাম্বার এই দুইটাই কিন্তু তোমাদের বোর্ডে আসছিল, এর বাইরে আর কোনো ম্যাথ বোর্ডে আসে নাই। দেন হ্যাঁ, আরো আসছিল 8 নাম্বারও, 5, 6, 8 নাম্বার, তো তিনটাই একই ধরনের ম্যাথ এবং একদম অত বেশি যে ইম্পর্টেন্ট এতটা না, ঠিক আছে? তবু আমি তোমাদের করাচ্ছি এটা। তো প্রথমে যেটা আছে চিত্রে, আরসিসি নন সার্চড রিটেইনিং ওয়াল দেয়া আছে, একটা আরসিসি নন সার্চড, নন সার্চ মানে কি রে? রিটেইনিং ওয়ালটা হচ্ছে তোমার এরকম, হ্যাঁ মনে করে এরকম আছে, এই বরাবর তোমার ব্যাকফিল পদার্থ আছে, এই বরাবর ব্যাকফিল পদার্থ, তার মানে এই উপরি ভাগের সাথে আনুভূমিক ভাবে আছে। ওকে, এটা সেটা একটু ভালোভাবে চিত্র অঙ্কন করবো, যেহেতু এখান থেকে তোমাদের বোঝাইতে হবে। আচ্ছা, তো এখানে তোমাদের চিত্রে প্রদত্ত একটা আরসিসি নন সার্চড রিটেইনিং দেওয়াল আছে, সেটা স্থিতিশীল কিনা নিরীক্ষা করো। আচ্ছা, স্থিতিশীল কিনা নিরীক্ষা করো যখন বলবে, আমরা জানি কি স্থিতিশীলতা নিরীক্ষার জন্য কয়টা অপশন আছে আমাদের? 3টা। ফার্স্ট অফ অল আছে উল্টানো নিরীক্ষা, দেন তারপরে দেখতে হবে আমাদের পিছলিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরীক্ষা, দেন তারপরে দেখতে হবে অসম বসনের ক্ষেত্রে নিরীক্ষা। তো আমাদের 3টা নিরীক্ষাই করতে হবে। ওকে, আচ্ছা, গলাটা অসুবিধা করতেছে রে। তো প্রথমত চিত্র দেয়া আছে, চিত্র দেয়া আছে কিন্তু এখানে, হ্যাঁ দূরত্বগুলো দেয়া আছে, এইখান থেকে
এই পর্যন্ত দূরত্ব দেয়া আছে তোমার 0.75, দেন এইখানে দেয়া আছে তোমার 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। আচ্ছা, দেন এরপরে কি বলছে, এরপরে এখান থেকে এই পর্যন্ত, বিশাল হইল না রে, এখান থেকে এই পর্যন্ত তোমাদের মাপ দেয়া আছে 0.20, 0.20, সরি 0.40। দেন এরপরে এইটা এখানে আসছে, ঠিক আছে। দেন আমার মাটি আছে এই বরাবর, এই বরাবর ঠিক কোন পর্যন্ত, এই পর্যন্ত আছে। হ্যাঁ, তো এইখান থেকে আবার তোমার এই পর্যন্ত দেয়া আছে 1.85 মিটার। তোমরা বইয়ে যদি একটু লক্ষ্য করো, ওখানে দেয়া আছে তোমার 1.80, এখানে দেয়া আছে 1.80। আসলে 1.80 হবে না, ওটা হবে 1.85। ওরা যখন ম্যাথ করছে তখন 85 নিয়েই কাজ করছে, ওকে। বা আমরা যদি 80 ধরি তো 80 দিয়েই কাজ করতে পারি। তো আমরা মনে করো 80 দিতে পারি এখানে, না আমরা 85 দিয়ে করি। দেন এরপরে এইটুকু আবার দেখো, তোমার বইয়ে মাপ দেয়া নাই, বাট অ্যাকচুয়ালি যখন ম্যাথ করছে তখন একটা মান নিয়ে করছে। এই মান কত, এখান থেকে এতটুকু মান দেয়া আছে তোমার 0.40, এখান থেকে এতটুকু মান দেয়া আছে তোমার 0.45, 0.45। আচ্ছা, ওকে। দেন এরপরে উচ্চতা দেয়া আছে, এখান থেকে এটার উচ্চতা দেয়া আছে তোমার 4.5 মিটার। আর কিছু, এখান থেকে এই পর্যন্ত তোমার দেয়া আছে 3 মিটার। আচ্ছা, এইখানে এখন যদি বলি তোমাদের হিল কোনটা টো কোনটা, ইজিলি বলতে পারবা। আমরা জানি যে পাশে ব্যাকফিল থাকে ওই পাশের প্রান্তটাকে আমরা বলি থাকি হিল, এন্ড অপর প্রান্তটাকে আমরা বলি থাকি টো। তার মানে এখানে হচ্ছে হিল এইটা, এন্ড টো হচ্ছে এইটা, ওকে। তার মানে এটা হচ্ছে আমাদের হিল প্রান্ত, হিল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টো, এটা হচ্ছে টো, ওকে। আচ্ছা, তাহলে এখন আরেকটা বিষয় আসছে যে আমাদের যে মানগুলো কি যেন বলে, তোমাদের ভর কেন্দ্র, ঠিক আছে। ভর কেন্দ্র কোন স্থান থেকে নির্ণয় করতে হয়, বা কোন কোন পক্ষের সাপেক্ষে কাজ করতে হয়, টো থেকে কাজ করতে হয় নাকি তোমার হিল থেকে কাজ করতে হয়? তোমার কি বলছি, ভর কেন্দ্রটা কোন পাশ থেকে নির্ণয় করতে হয়, হিল থেকে নাকি টো থেকে? অবশ্যই ভাইয়া হিল থেকে তোমার এই যে ভর কেন্দ্রটা আছে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখন যেহেতু ভর কেন্দ্রের কথা আসছে, কি আসছে তোমার, ভর কেন্দ্রের কথা আসছে। আচ্ছা, ভর কেন্দ্রের কথা যেহেতু আসছে, তাহলে আমাদের কি করতে হবে এখানে, ভাই ভর কেন্দ্রের কথা যেহেতু আসছে, তো এখন আমরা করব কি, এই প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে নির্ণয় করব, ঠিক আছে। প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করব, দেন সবগুলোর আলাদা আলাদা ভর কেন্দ্র করে একত্র করব, ওকে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা এটাকে একটা আয়ত করলাম, দেন এটা একটা ত্রিভুজ করলাম, এই পাশে এই বরাবর আবার দাগ দিয়ে এখানে একটা ত্রিভুজ করলাম, এটা দেন এই টোটালটা, এটা কিন্তু মাপ। হ্যাঁ, মাপ আমি এখানে না দিয়ে যদি এখানে দিই তাহলে মনে হয় ভালো হয় তোমাদের জন্য। 4.5 মিটার, ওকে। এটা একটা অংশ, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এটাকে আমরা ধরলাম 1 নাম্বার অংশ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অংশ। কি হলো রে মার্কার গুলো আজকে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অংশ, এটা হচ্ছে 2 নাম্বার অংশ, এটা হচ্ছে 3 নাম্বার অংশ, এটাকে ধরলাম 4 নাম্বার অংশ, এটা হচ্ছে 5 নাম্বার অংশ, 5টা অংশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি বলছে যে এখানে এখানে মূলত এটা স্থিতিশীল কি না, কি বলছে, রিটেনিং ওয়ালটি রিটেনিং ওয়ালটা আমাদের স্থিতিশীল কি না, ওকে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমরা জানি স্থিতিশীলতার জন্য 3টা ফর্মুলা, একটা হচ্ছে বা 3টা নিরীক্ষা করতে হয়।
একটা হচ্ছে তোমার উল্টে যাওয়ার, একটা পিছলে যাওয়ার, এন্ড একটা হচ্ছে অসমবর্ষণ। তো আমরা তিনটার ক্ষেত্রে যদি অ্যানালাইজ করি, আমাদের কয়েকটা কমন জিনিস লাগে, ঠিক আছে, কয়েকটা কমন জিনিস লাগে। একটা হচ্ছে পি, তার মধ্যে একটা হচ্ছে পি অর্থাৎ পার্শ্ব চাপটা। তো পার্শ্ব চাপ, তাহলে এখন আমরা সলিউশন করতেছি। হ্যাঁ, এখানে আমাদের কি কি দেয়া আছে সেইগুলো একটু আমরা লিখে ফেলি আগে। এখানে কিন্তু আরো তথ্য দেয়া আছে। হ্যাঁ, এই যে এটা স্থিতিশীল কিনা, দেন তার নিচে আবার অনেকগুলো তথ্য দেয়া আছে, সেই তথ্যগুলো আমি হুবহু এখানে লিখতেছি। ওকে, তথ্যগুলো কি কি আছে সেগুলো একটু লিখি। এখানে তোমার মাটির ওজন দেয়া আছে। মাটির ওজন দেয়া আছে 1600 কেজি পার মিটার কিউব। মানে এই যে মাটি আছে না, এখানে এখানে ব্যাকফিল পদার্থগুলো কি আছে, এখানে ব্যাকফিল পদার্থ, এখানে মাটি আছে। হ্যাঁ, এই মাটির একক ওজন দেওয়া আছে, তার মানে প্রতি ঘন মিটারে ওজন কত সেটা দেওয়া আছে 1600 কেজি পার ঘন মিটার কিউব। আচ্ছা, এরপর দেওয়া আছে স্থিরতা কোণ। স্থিরতা কোণ যেটাকে আমরা ফাই বলে থাকি, ফাই ফাই কোণ দেওয়া আছে এখানে 30 ডিগ্রি। দেন এরপর দেওয়া আছে মাটির ভার বহন ক্ষমতা। ষোলো 16,000 কেজি বর্গমিটার। মাটির ঘর্ষণ সহগ দেয়া আছে, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করে। মিউ কত দেয়া আছে 0.50। কংক্রিটের ওজন দেয়া আছে 2400 কেজি পার মিটার কিউব। এগুলো দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের হক বইয়ে কত নম্বর ম্যাথ কিউব জানলে বলি, এরকম ম্যাথ বইয়ে দেখলাম না। আচ্ছা, তোমাদের বলে দেই, তোমাদের এই অধ্যায়ে এই টাইপের একটা ম্যাথই আছে, বা এই টাইপের ম্যাথই আছে যেটা বোর্ডে আসছে। এর বাইরে কোনো ম্যাথ আসে নাই। ওকে, এর বাইরে কোনো ম্যাথ এখানে আসে নাই। টাইপ কয়টা আছে ভাই এখানে? টাইপ তোমাদের এই একটা টাইপই আছে। হ্যাঁ, একটা টাইপেই আছে। সব এস্টিমেটের ম্যাথ আমরা দেখবো এখন, ঠিক আছে, এস্টিমেটের ম্যাথ কিনা বা ওইরকম আসে কিনা আমাদের দেখবো, ঠিক আছে, এইগুলো দেয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি জানো, আমি বলছিলাম যে তোমাদের এই যে পি, তারপরে কি আছে তোমাদের এখানে টোটাল উচ্চতা কত এটার, এগুলো জানতে হবে। দেন তারপরে তোমাদের ওই এক্স এর মান বের করতে হবে। এন্ড এক্স এর মান বের করতে গেলে কিন্তু আমাদের কি কি লাগে, এক্স মানে কিন্তু আমি বলছি, এক্স মানে হচ্ছে তোমার টোটাল মোমেন্ট বাই টোটাল ওজন। তার মানে কি, এক্স যদি বের করতে চাই, আমার এই প্রত্যেকটা অংশের মোমেন্ট লাগবে, মোমেন্টের যোগফল লাগবে, বাই কি লাগবে, এই প্রত্যেকটা অংশের ওজনের যোগফল। এখানে আমি লিখতেছি কিন্তু, হ্যাঁ, মোট মোমেন্ট বাই মোট ওজন। হ্যাঁ, তার মানে আমরা যখন এক্স এর কাজ করব, তখন আমাদের মোমেন্ট আর ডাব্লিউ দুইটা কিন্তু একসাথে ওখানে বের হয়ে যাবে। হ্যাঁ, এখন এই মোমেন্ট অ্যান্ড ডাব্লিউ বের করার জন্য আমাদের একটা ছক অঙ্কন করতে হবে। ওকে, মোমেন্ট, ডাব্লিউ অ্যান্ড এক্স, এই তিনটা বের করার জন্য, একসাথে বের করার জন্য একটা ছক অঙ্কন করা যায় আমাদের। তো এই ছকটা একটু পরে আসি, তার আগে হ্যাঁ, ছকটা পরে আসি, কি ছকটা আগে অঙ্কন করা বেটার হয়, ঠিক আছে, সুবিধা হয় আর কি। আচ্ছা, তো আমরা কি করি, এক্স কিন্তু হচ্ছে ভর কেন্দ্র। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে ভর কেন্দ্র অঙ্কনের জন্য ছক, ভর কেন্দ্র ভর কেন্দ্র অর্থাৎ এক্স অঙ্কনের জন্য ছক এখন আমরা অঙ্কন করব। আচ্ছা, ইমেজ রড বের করার ম্যাথ গুলো সর্বশেষ। ইমেজ রড বের করার ম্যাথ কি ম্যাথ আছে ওইটা আমি কি তেমনি গ্রুপে দিয়ে তো দেখবো আমি।
এখানে আমরা দিই ক্রমিক নং, হ্যাঁ ক্রমিক, সামনে সেকশনের ক্রমিক। কয়টা সেকশন আছে? 5টা সেকশন। দেখো 1 2 3 4 5, তাহলে 5টা হবে ঘর। 1 2 3 4 অ্যান্ড ফাইনালি 5। আচ্ছা, অনেক ইজি আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। তো প্রথমত এখানে আমরা লিখবো ওজন, ঠিক আছে, ওজনের ঘর, এটা হচ্ছে ওজন অর্থাৎ কেজির ঘর। দেন এটা হচ্ছে মূলত আমার যেহেতু ভর কেন্দ্র নির্ণয় করতেছি, ঠিক আছে, তো ভর কেন্দ্র নির্ণয়ের জন্য বাহু, ঠিক আছে, বা আমরা লিখতে পারি আলাদা ভর কেন্দ্র, আলাদা আলাদা ভর কেন্দ্র আমরা বলতে পারি। ভর কেন্দ্র যেটা কি হবে, জাস্ট মিটার এককে আসবে। দেন এখানে আমাদের আসবে মোমেন্ট, হ্যাঁ মোমেন্ট। মোমেন্ট কোন এককে হয়? কেজি মিটার। তো এটা কেজি এন্ড এটা মিটার, এই দুটো যদি গুণ দেই তার মানে আমাদের কি হচ্ছে মোমেন্ট কেজি মিটারে চলে আসতেছে। আমরা জানি কিন্তু কি মোমেন্টের একক হচ্ছে কেজি মিটার, মোমেন্টের একক কেজি মিটার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ক্রমিক নং সেকশন দিই। 1 নম্বর সেকশন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এন্ড 5 নাম্বার সেকশন। এখানে 5টা সেকশন, তো 5 নাম্বার পর্যন্ত সেকশন আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন ওজন, ওজন এখানে কার ওজন? এই টোটাল অংশের ওজন, হ্যাঁ এখানে এই যে বেস স্ল্যাব আছে, এই যে এখানে টোটালি স্টিম আছে, দেন এরপর এখানে এগুলোতে মাটি আছে, এই সবগুলোর ওজন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি প্রথম কাজ কি করব? এটা ওজন বের করব। আচ্ছা, ওজন নির্ণয়ের ফর্মুলা কি? ওজন ইকুয়াল হচ্ছে ভাই আয়তন ইনটু একক ওজন, আয়তন ইনটু একক ওজন। আচ্ছা, সো প্রথমত আমরা এই অংশের ওজন বের করব। 1 নং অংশের মানে কি? 1 নং সেকশন মানে এইটা অংশের ওজন, এই অংশের ওজন। তাহলে এর আয়তন কত ভাই? এর আয়তন হচ্ছে মূলত দেখো দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা কত ভাই? বা প্রস্থ উচ্চতা, তার মানে 3টা জিনিস থাকা লাগে। এইটা একটা আসলো, এটা একটা আসলো, আর একটা আমাদের কি লাগে? এদিক দিয়ে গেল একটা, এদিক দিয়ে গেল একটা উপরের দিকে, দেন আরেকটা ভিতরের দিকে যাইতে হবে না? ভিতরের দিকে, ভিতরের দিকে কিন্তু এটা বিশাল বড় আছে, ওই যে বললাম 100-150 মিটার, মনে করো যত বড় হইতে পারে। আমরা কি করব? জাস্ট 1 মিটার একটা অংশ বিবেচনা করব। কি করব? এখানে 1 মিটার অংশ বিবেচনা করব। এখানে আমরা সাইডে লিখতে পারি যে 1 মিটার অংশ বিবেচনা করে। তার মানে এই দিক দিয়ে, তার মানে ভিতর দিক দিয়ে তোমার অনেক বড় হইতে পারে, বাট আমরা নিব কত? 1 অংশ, তার মানে 1 মিটার জাস্ট বিবেচনায় নিব। তাহলে এখানে মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এন্ড মনে করো ওই দিক দিয়ে যেটা গেছে ওইটাকে আমরা উচ্চতা ধরলাম। তাহলে ওই দিক কত গেছে? 1 গেছে। তাহলে দৈর্ঘ্য কত ভাই? এখানে দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 0.45 এন্ড উচ্চতা কত আছে? ভিতর দিয়ে গেছে 1 ইনটু একক ওজন কত? আচ্ছা, এটা কোন অংশ দিয়ে কি দিয়ে গঠিত? এটা হচ্ছে তোমার কংক্রিট দিয়ে তৈরি, এই বেস স্ল্যাবটা। তাহলে কংক্রিটের একক ওজন কত? 2400। এটা দ্বারা গুণ করে দিব জাস্ট। তাহলে এখানে তোমাদের একটা ওজন বের হয়ে আসবে, এই অংশের ওজন, ঠিক আছে, এই অংশের ওজন। আচ্ছা, সেই অংশের ওজন আসে কত? বই কোথায় রে? সরি, বইয়ে তো এই অংশটা ভুল দেয়া আছে, এই অংশটা বইয়ে ভুল আছে। তো আমরা সঠিকটা বের করবো, যেহেতু 0.45 ধরছি আমরা, তাহলে 0.45 ইন্টু 3 ইন্টু 2400, 3240। এখানে আসে কত? 3240। দেন এরপরে 2 নম্বর অংশ। আচ্ছা, 2 নম্বর অংশ কি আছে? এই যে এইটা একটা আবার আয়ত, দেখো এটা একটা আয়ত, এটা 20 সেন্টিমিটার, তার মানে এটাও আমাদের 20 সেন্টিমিটার। এটা 20 সেন্টিমিটার মানে কি? এটাও আমাদের 20 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এটা মনে করো দৈর্ঘ্য এন্ড এটা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য পাইলাম 20, উচ্চতা প্রস্থ পাইলাম এত, এন্ড উচ্চতা কত বা আরেকটা পার্ট কত ভাই? 1, কারণ ভিতরের দিকে 1 একক গেছে। তাহলে 20 মানে কত রে? 0.20 সেন্টিমিটার। ওকে আছে, কিন্তু মাথায় রাখবা, জাস্ট 20 বসিয়ে দিলে এমনটা হইলো না। 0.20 ইন্টু এখানে আছে 4.5 এন্ড আরেকটা কত আছে ভিতরের দিকে? 1 ইন্টু একক ওজন দিলাম 2400, গুণ দিলে কত হবে দেখি? এটা আবার বইয়ে দেয়া আছে 0.2 2160, 2160। আমরা হিসাব করতে গেলাম না। দেন এরপর আসলো এইটা, এটা একটা আবার কি তোমার ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কতটুকু? এতটুকু। এটা যদি 0.20 হয়, তাহলে এটাও কি হবে? 0.20 হবে, কারণ দুইটা মিলে তোমার 0.40 হয়। তাহলে এটা কত? 0.20 ইন্টু উচ্চতা কত আছে? 4.5। তো এটা ক্ষেত্রফল পাইলাম, ক্ষেত্রফলের সাথে আর একটা একক গুণ দিলে তাহলে আমি আয়তন পাবো না? হ্যাঁ ভাই, আমাদের আয়তন লাগবে কিন্তু।
তাহলে আর একটা একক ভিতর দিয়ে কত গেছে 1। আচ্ছা 1 ইন্টু কত আছে একক ওজন 2400, গুণ দিলে কত হয়, গুণ দিলে আসে তোমার এখানে 1080, 1080। আচ্ছা দেন এরপরে পরেরটাও ঠিক সেম, একদম সেম টু সেম হবে। হাফ ভূমি দেখো ওখানে তোমার ওই 0.20 আছে, উচ্চতা ওই যে তোমার 4.5 অ্যান্ড আরেকটা হচ্ছে 1 এবং 2400 গুণ দাও, এখানে তোমার ওই 1080 হবে, ঠিক আছে 1080 হবে। ও সরি সরি সরি, এখানে তোমার একক ওজন কি হবে রে 2400 হবে না, কেননা আমার এই যে 1 2 3 এই তিনটা ছিল তোমার কংক্রিটের তৈরি, বাট এই অংশটা কিন্তু মাটি, এই অংশটা মাটি, এই অংশটাও মাটি, তাহলে 4 এবং 5 নম্বর হচ্ছে মাটি। তো মাটির একক ওজন কত আছে 1600, 1600 গুণ দিতে হবে, 1600 গুণ দিলে হয় 720। দেন এরপরে আসলো লাস্ট অংশ, এটা একটা আয়তন, এতটুকু কত দৈর্ঘ্য অ্যান্ড এটা হচ্ছে উচ্চতা অ্যান্ড ভিতরে দিকে গেছে একটা প্রস্থ। দৈর্ঘ্য আছে কত 1.85 ইন্টু এখানে কত আছে 4.5 অ্যান্ড কত আছে ভিতরের দিকে 1 ইন্টু এখানে আছে 1600, ক্যালকুলেশন করলে আসে কত, এখানে আসে তোমার 13,320, 13,320, 13,320। তো সবগুলো যোগ করলে আসবে মোট ওজন, তাহলে মোট ওজন ডাব্লিউ ইকুয়াল কত হবে, মোট ওজন ডাব্লিউ ইকুয়াল কত হবে, সবগুলো যোগ করতে হবে। তাহলে এখন আমি যোগ করি 3240 প্লাস 2160, ভুল হইলে আমার দোষ নেই, বইয়ের দোষ, ঠিক আছে 1080 প্লাস 720 প্লাস 13,320, ঠিক আছে আমাদের নিয়ম ঠিক, ঠিক আছে বইয়ের সাথে মিলবে না, কেন ওই যে বললাম কয়েকটা ভুল আছে। 20,520 এখানে আসে ডাব্লিউ আসে 20,520, ডাব্লিউর মান আসে, তার মানে এই ডাব্লিউর মান এখানে বসাই দিব। এখন লাগে আমাদের এম এর মান, ঠিক আছে এম এর মানের জন্য কি লাগবে, এটার সাথে মিটার হোক অর্থাৎ আরেকটা ভর কেন্দ্র যেগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভর কেন্দ্র। হ্যাঁ এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ভাই হিল প্রান্ত থেকে, এই হিল প্রান্ত থেকে এই যে টোটাল অংশ আছে টোটাল অংশের ভর কেন্দ্র, টোটাল অংশের ভর কেন্দ্র কোন প্রান্ত থেকে, হিল প্রান্ত থেকে। আচ্ছা তার মানে এখন যদি আমরা এই প্রত্যেকটা অংশের আলাদা আলাদা ভর কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে কোন প্রান্ত থেকে নিতে হবে, এই হিল প্রান্ত থেকেই নিতে হবে। তাহলে আমি কি করবো, এখন প্রত্যেকটা প্রান্ত থেকে আলাদা আলাদা ভাবে আমি হিল প্রান্তে কি করব, হিল প্রান্তের সাপেক্ষে ভর কেন্দ্র নির্ণয় করব। তাহলে আমি যদি বলি এই অংশের ভর কেন্দ্র এইটার সাপেক্ষে বের করতে হবে, এই অংশের এইটার সাপেক্ষে, এই অংশের এটার সাপেক্ষে, এই অংশের এইটার সাপেক্ষে, এই অংশের এটার সাপেক্ষে। তার মানে আমার এখানে এই অক্ষের সাপেক্ষে কাজ করতে হবে, ঠিক আছে এইটা মনে করো আমার এক্স এস ড্যাশ, ঠিক আছে এক্স এস ড্যাশ অক্ষ, এই অক্ষের সাপেক্ষে আমার সমস্ত ভর কেন্দ্রগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে এখন প্রথমত আমাদের এটা দেখি, এটা একটা কি আয়তনা, তো আমরা আয়তের ক্ষেত্রে কি জানি ভর কেন্দ্র নির্ণয়ের ফর্মুলা, যে আমার দূরত্বের অর্ধেকে, তাহলে এটার ভর কেন্দ্র কি হবে টোটাল দূরত্বের অর্ধেকে, তার মানে এই জায়গায় আসবে এটার ভর কেন্দ্র এতটুকু, তার মানে এইখান থেকে এবার এতটুকু দূরত্ব কত, সেটা হবে ভর কেন্দ্র। এখান থেকে এতটুকু দূরত্ব কত ভাই 3 এর অর্ধেক, তাহলে 3/2 অর্থাৎ 1.5 মিটার। তাহলে আমরা 1 নং সেকশনে ভর কেন্দ্র পাইলাম। আচ্ছা পাইলাম, এরপর আসলো 2 নাম্বার সেকশন। তো এটা ভর কেন্দ্র যদি বের করতে চাই তার মানে আমার এইখান থেকে এর মাঝ বরাবর আসতে হবে, এতটুকু হবে আমাদের 2 নাম্বার সেকশনের ভর কেন্দ্র। তাহলে এতটুকু যদি আসতে চাই, দেখো টোটালটা জানি আমি 3 থেকে যদি 0.75 অ্যান্ড এই এতটুকু বাদ দিই তাহলে আমি ওইটা পেয়ে যাবো না। হ্যাঁ ভাই, তাহলে কি করব 3 থেকে কি করব, প্রথমত 0.75 বাদ দিই, আবার বাদ দিতে হবে কি এতটুকু, এতটুকু মানে কি টোটালটার এই যে এতটুকু, তার মানে 20 সেন্টিমিটারের অর্ধেক, এতটুকু কি ভাই 20 সেন্টিমিটার অর্ধেক, 20 সেন্টিমিটার অর্ধেক মানে কি 20 সেন্টিমিটার মানে কি 0.20 মিটার, কারণ সবগুলো মিটার ওকে, এটাকে আমাদের মিটার ওকে নিয়ে আসতে হবে, 0.20 মিটার ভাগ 2। তাহলে টোটালটা থেকে এতটুকু আর এতটুকু বাদ দিলে তাহলে কিন্তু আমি এটা পেয়ে গেলাম, এটা হবে তোমার 2 নাম্বার সেকশনের ভর কেন্দ্র। আচ্ছা তাহলে ভর কেন্দ্র কত আসে 2.15 মিটার। আচ্ছা এরপর আছে এটা, তো এইটার ভার কিন্তু আমরা চাইলে দুই পাশ থেকে নির্ণয় করতে পারি, ঠিক আছে এইটা টোটালটা থেকে বাদ দিয়েও করতে পারি অথবা 1.85 এর সাথে যোগ করেও কাজ করতে পারি, ঠিক আছে তো আমরা কি করব 1.85 এর সাথে যোগ করে বাকিগুলো কাজ করব। আচ্ছা লেটস সি, দেখি এবার কি এসে। এটার ভার কেন্দ্র, ত্রিভুজের ভার কেন্দ্র সাধারণত কোথায় আসে, এই জায়গায় আসে। হ্যাঁ তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে, এইটা হবে আমার কি হবে 3 নাম্বার সেকশনের ভর কেন্দ্র। তার মানে কি কাজ করতে হবে, প্রথমত এখান থেকে এতটুকু 1.85 প্লাস কি করতে হবে এতটুকু। আচ্ছা 1.85 প্লাস এতটুকু মানে কত ভাই আমরা জানি, ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রে
এই যে এ সি আর এটা বি, সি অথবা এ, আপনি ছোট থেকে দেখো, ছোট অংশ থেকে আস্তে আস্তে বড় অংশ, আবার ছোট অংশ থেকে বড় অংশের দিকে যখন আসে তখন আমাদের ভর কেন্দ্র নির্ণয়ের ফর্মুলা হয় 2/3 h, ঠিক আছে, 2/3 h বা 2/3 ইন্টু দূরত্বটা। আর যদি আমার এই বি থেকে, তাহলে বড় অংশ থেকে আমি ছোট অংশের দিকে যাচ্ছি, অথবা বড় অংশ থেকে আবার ওখানে দেখো ছোট অংশের দিকে যাচ্ছি, তখন আমার কি আসে 1/3 h, 1/3 h। তাহলে এইখানে দেখো তো আমি কি করতেছি, এই পাশ থেকে আসতেছি, তার মানে এতটুকু দূরত্ব নিলাম, দেন এখন এইখান থেকে আমি কিন্তু এই পাশে আসতেছি, এতটুকু দূরত্ব যোগ করতে হবে। এতটুকু দূরত্ব মানে কি, এটা ভাই দেখো ছোট অংশ, ছোট অংশ থেকে আস্তে 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 বাড়তেছে, কারণ ছোট অংশ থেকে যখন বড়র দিকে যায়, ছোট অংশ থেকে যখন বড়র দিকে যায় তখন কি হয়, 2/3 হয়, 2/3 দূরত্ব। তাহলে 2/3 দূরত্ব এখানে কতটুকু, এতটুকু দূরত্ব কত, এতটুকু হচ্ছে ভাই তোমার, সরি এতটুকু বলতেছি, এই টোটাল দূরত্বের 2/3, টোটাল দূরত্বের 2/3, টোটাল দূরত্ব কত ভাই এখানে, এখানে হচ্ছে 0.20, টোটাল দূরত্ব হচ্ছে 0.20, তার মানে 0.20 এর 2/3 দূরত্ব হচ্ছে জাস্ট এই এতটুকু, এতটুকু, হ্যাঁ, টোটালটা হচ্ছে 0.20, তার 2/3 হচ্ছে এতটুকু। আচ্ছা, যদি যোগ দিই তাহলে এখানে আসবে 1.98, ঠিক আছে, তোমরা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো। দেন এরপরে আবার আসবে পরেরটা, এইটার ক্ষেত্রে, তাহলে এখান থেকে এর ভার কিন্তু মোটামুটি এই জায়গায় আসে, ওকে, সো এতটুকু আমরা জানি 1.85, দেন এতটুকু কি, এটা আছে ভাই 1/3 দূরত্ব, দূরত্ব কোনটা, এই দূরত্ব, এই দূরত্ব কত ভাই 0.20। এটা 1/3 কেন নিলাম ভাই, এটা 1/3 নেওয়ার কারণ হচ্ছে দেখো এইখান থেকে এইখানে আসে, মানে কি বড় অংশ থেকে আস্তে আস্তে ছোট অংশের দিকে যাচ্ছে, বড় অংশ থেকে ছোট অংশের দিকে আমার ভার কেন্দ্র নির্ণয় করতে হচ্ছে, তাহলে কি 1/3 এটা, তাহলে 1.85 প্লাস এখানে হচ্ছে 1/3 ইন্টু 0.20, এখানে আসবে 1.91 মিটার। এরপর লাস্ট এন্ড ফাইনাল, মানে কি এইটা যদি এখন এইখান থেকে এইটা ভর কেন্দ্র, মানে কি মাঝামাঝি, তাহলে এই টোটাল দূরত্বের অর্ধেক হবে না, হ্যাঁ ভাই, টোটাল দূরত্ব কত আছে 1.85 ভাগ 2, তাহলে কত হয় এখানে তোমার, তোমরা যদি বইয়ে দেখো, ঠিক আছে, এটা বইয়ে দেওয়া আছে টোটালি ভুল, 2.25 বা এরকম সামথিং বের করছে, ওইটা টোটালি ভুল, ঠিক আছে, ওইটা টোটালি ভুল, 1.85 ভাগ 2, 0.925 মিটার, ঠিক আছে, 0.925 মিটার। তাহলে এখন আমি কি করব, আমাদের মোমেন্ট নির্ণয় করতে হবে। আবার এমনটা ভাবিও না যে এগুলো সব যোগ দিব, যোগ দেওয়ার কোনো এখানে অপশন নেই, ঠিক আছে, তখন কি করতে হবে, কেজি আর মিটার গুণ করলে কি হবে, কেজি মিটার, অর্থাৎ মোমেন্ট চলে আসবে। তাহলে এইটা গুণ করে দিই এখন আমরা সবগুলো। আচ্ছা, এটাকে গুণ দিই, এত ইন্টু 13,320, 12,321, এখানে আসে 12,321, 12,321, দেন উপরেরটা দেখি 3240 ইন্টু 1.5, 4,860, 4,860, দেন বাদ বাকিগুলো সবগুলো বইয়ের সাথে মিল আছে মেবি, তো সরাসরি বই থেকে বসাই দিই, 4,644, 4,644, দেন এরপরে আছে 2,142, 2,142, এন্ড তারপরে আছে 1,380, 1,380, তখন সবগুলো যোগ দিব, তাহলে যেটা আসবে আমাদের মোট মোমেন্ট, ঠিক আছে, এখন লিখবো এখানে মোট মোমেন্ট, হ্যাঁ, মোট মোমেন্ট এম ইকুয়াল কত হবে, সবগুলোর যোগফল। আচ্ছা, তো সবগুলো একটু যোগফল করি, প্লাস 4,644 প্লাস 2,142 প্লাস 1,380 প্লাস 12,321, 25,347, এখানে আসে মোট মোমেন্ট আসে 25,347 কেজি মিটার, ঠিক আছে। যদি ভুল হয়ে থাকে তো তোমরা একটু কারেক্টটা লিখে থাকবে, হ্যাঁ, তাহলে আমার আসলো কত, এটা। দেন আমরা মোট ওজন পাইছি, মোট মোমেন্টও পাইছি, তাহলে অতএব আমাদের এক্স এর মান কত, মোট মোমেন্ট বাই মোট ওয়েট, তাহলে কত আছে 25,347 ভাগ কত আছে 20,000, 20,520, ভাগ দিলে আমাদের চলে আসবে। তাহলে দিয়ে একটু ভাগ দিই, 25,347 ভাগ
20,520 1.23 1.235 মিটার। তার মানে আমাদের এই টোটাল অংশের ভরকেন্দ্র হচ্ছে কি, টোটাল অংশের ভরকেন্দ্র হচ্ছে এই হিল থেকে 1.235 মিটার, হিল থেকে 1.235 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান পাইলাম। দেন এরপরে কাজ হচ্ছে কি আমাদের, দেখো কেবল এক্স এর মান পাইলাম, দেন এখন আমাদের কি করতে হবে রে, পি এর মান লাগবে। দেন তারপরে আমাদের নিরীক্ষাগুলো করতে হবে। জাস্ট এক্স এর মান বের করার জন্য এতগুলো কাহিনী করলাম। সো এটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো, একটু কনফার্ম করো। কনফার্ম কিনা একটু কুইকলি কমেন্ট করো। সাইফুল ইসলাম, ওকে গুড। এই বিষয়গুলো এমন যে মাঝে মাঝে এমন হইতে পারে যে তোমার দ্বিতীয়বার দেখা লাগবে, হ্যাঁ দ্বিতীয়বার দেখাও লাগতে পারে, এমন একটা বিষয় এগুলা। তো এখন এটা মিশাই দেই। তাহলে এক্স পাইলাম, এরপর আমাদের পি লাগবে, ঠিক আছে। এখন আমাদের লাগবে কি পি, পিটা কোথায় বের করি, আচ্ছা পি যখন লাগবে তখন বের করবো, ঠিক আছে। এখন আমরা প্রথমত কি করি, নিরীক্ষাগুলো করব, হ্যাঁ নিরীক্ষা সমূহ। প্রথম নিরীক্ষা কি আছে আমাদের, উল্টানো নিরীক্ষা, উল্টানো নিরীক্ষা, উল্টে যাবে কিনা এটা নিরীক্ষা করতে হবে। আচ্ছা, এটার জন্য কি করব, আমাদের যে মেইন ফর্মুলা সেটা হচ্ছে যে নিরাপদ সহগ কি হতে হবে, নিরাপদ সহগ কি হতে হবে, 2 এর চেয়ে বড় হইতে হবে। এখন নিরাপদ সহগের মান তাহলে আমাকে বের করতে হবে। এখানে নিরাপদ সহগ w ইন্টু বি মাইনাস এক্স, আর নিচে কি আছে পি ইন্টু এইচ বাই 3। আচ্ছা, ডাব্লিউ এর মান তো আমরা পাইছি কত, 20,520 ইন্টু বি, বি কত, বি মানে হচ্ছে তোমার নিচের প্রস্থ যেটা, তার মানে কত, এই যে 3, তাহলে 3 মাইনাস এক্স কত, এই যে এটা 1.235 বাই পি, পি এর মান জানি আমরা না ভাই, তো পি এর মানটা একটু বের করে নিই। পি ইকুয়াল কি হচ্ছে, ফর্মুলা হচ্ছে ওমেগা ডাব্লিউ এইচ স্কোয়ার বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই। আচ্ছা ফাই এর মান কত, আচ্ছা সবগুলো একটু বসে দিই এখানে। ডাব্লিউ হচ্ছে 20,520 ইন্টু এইচ এর মান, এইচ বলতে কি রে ভাই, এইচ এর মানও তো আমরা লাগতেছি। এইচ মানে কি তোমার রিটেইনিং ওয়ালের টোটাল উচ্চতা, কত, এখানে দেখো 0.45, এখানে আসলো 4.5 মিটার, তাহলে আমরা 4.5 প্লাস 0.45 যোগ করলে কত হয়, এখানে আসে তোমার 4.95 মিটার, 4.95 মিটার, ঠিক আছে কি দেখি, হ্যাঁ 4.95 মিটার। তাহলে এখানে এইচ বলতে কত দিতে হবে, 4.95, তারপরে স্কোয়ার ভাগ কত হচ্ছে 2 ইন্টু, ইন্টু কি করতে হবে, ইন্টু এখানে আসলো 1 মাইনাস সাইন ফাই বলতে হচ্ছে 30 ডিগ্রি, 1 প্লাস সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। একটু জায়গা শর্টের কারণে এইভাবে লিখতেছি আমি, এই পাশে এগুলো এখন মিশিয়ে দিলে কোনো সমস্যা হবে না আর। হে
আচ্ছা আমরা ডাব্লিউ এর মান কত পাইছি 20,520। আচ্ছা এম এর মান কত যেন পাইলাম রে, কত যে পাইছি আমার মনে নেই, তোমরা কমেন্ট করে বলো তো রে কত পাইছি, 21,347 নাকি, একটু বলো আমাকে, ঠিক আছে, কারণ লাগবে তো, মান তো লাগবে আমাদের। দেন এক্স এর মান, এক্স এর মান আমরা পাইছিলাম 1. হ্যাঁ সমান কোথায় রে 235, হ্যাঁ কত বের করছিলাম একটু বলো আমাকে এম এর মানটা, যে কোনো একজন জাস্ট কমেন্ট করে বলো যে কত পাইছিলাম। ওকে তাহলে এটা, হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা এখানে মানগুলো বসাই দিই, এখন জাস্ট ক্যালকুলেটর বসাইলে এটা আমাদের মান চলে আসবে। মান আসবে কত, লেটস সি, ক্যালকুলেটর করতে হবে কারণ মান আমরা চেঞ্জ করে ফেলছি। তাহলে এখন আমাদের আলাদা, $20,520 ইন্টু 4.95 স্কোয়ার, আর নিচে আসতেছে 2, ডানে আসতেছে ইন্টু আবারও 1 মাইনাস সাইন 30, আর নিচে আসছে 1 প্লাস সাইন 30, 83798। আসলে কি এটা আসে, আচ্ছা আমাদের এখানে ভুল হয়েছে কোনটা, সেটা হচ্ছে এই যে এটা, আমরা কার পার্শ্বচাপ এটা বের করতেছি রে, এটা বের করতেছি মাটির পার্শ্বচাপ, এই বলতে মাটির পার্শ্বচাপ, তার মানে এখানে কি হবে, মাটির একক ওজন বসাইতে হবে। কি রে তোমরা কি বলবা না, মাটির একক ওজন কত আছে 1600, সে আমার এত বড় একটা ক্যালকুলেশন তোমরা মাটি করে দিলা। ষোলো 6534, এখানে আসবে তোমার টোটালি 6534, ঠিক আছে কেজি, 6534 কেজি, 6534 কেজি। তাহলে এখন আমরা এখানে বসা দিব কি 6534, তাই না রে, হ্যাঁ ইন্টু এখানে এইচ এর মান কত আছে 4.95 ভাগ 3, তো এখন টোটালি ক্যালকুলেশন করবো দেখবো কত আসে। হ্যাঁ আচ্ছা লেটস সি, তাহলে এখানে উপরে আমাদের আসছে 20,520 ইন্টু এখানে আছে 3 মাইনাস 1.235 ব্র্যাকেট ক্লোজ, আর নিচে আসতেছে তোমার 6534 ইন্টু হ্যাঁ ইন্টু এখানে আবার 4.95 আর নিচে আসতেছে তোমার 3.359 বা 3.36 লেখা যায়, 3.36। হ্যাঁ আচ্ছা এইটা কি 2 এর চেয়ে বড় হয়েছে, হ্যাঁ ভাই 2 এর চেয়ে বড় হয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার উল্টানোর ক্ষেত্রে নিরাপদ। হ্যাঁ আমি একটা সিল মারি দিলাম, হ্যাঁ সিল মারি দিলাম, উল্টানোর ক্ষেত্রে নিরাপদ যাবে। ওকে সো একটা সিল মারি দেওয়া হইলো। এটা আমরা ওমেগা দেই, হ্যাঁ ভালো বলছো মানিক, ওমেগা মানে হচ্ছে কি যে আমরা গত অধ্যায় যেমন ওমেগা বলতে আমরা কি পড়ছিলাম, মাটির একক, আচ্ছা পানির একক ওজন, এখানে ওমেগা মানে হচ্ছে মাটির একক ওজন, ওখানে পানি ছিল এখানে মাটি, তো মাটির জায়গায় এখানে পানি যেহেতু, তো ওখানে মাটির একক ওজন, পানির একক ওজনের জায়গায় এখানে মাটির একক ওজন। আচ্ছা সেটা আমাদের উল্টানোর ক্ষেত্রে নিরাপদ হইলো। আচ্ছা এখন এটা বাদ, এরপরে আমাদের আসবে কি, এরপরে আসবে ভাই তোমাদের, আচ্ছা এগুলো মিশিয়ে দিই, এগুলো কি লাগবে, না লাগবে না। এরপর আসলে আমাদের উল্টানো গেল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয়ত, যেটা হচ্ছে যে তোমার পিছলানো, হ্যাঁ পিছলানো নিরীক্ষা, পিছলিয়ে যাবে কিনা, হ্যাঁ তো পিছলানো নিরীক্ষার ক্ষেত্রে কি হবে, নিরাপদ সহগটাকে আমাদের 1.5 অপেক্ষা বড় হইতে হবে। এখন নিরাপদ সহগ, তাহলে এখানে নিরাপদ সহগ কি, এখানে নিরাপদ সহগ ইকুয়াল, নিরাপদ সহগের ফর্মুলা হচ্ছে তোমার মিউ ওমেগা বাই পি। আচ্ছা মিউ এর মান কত 0.50 ইন্টু ডাব্লিউ এর মান কত, এখানে ডাব্লিউ বলতে যাচ্ছে তোমার এখানে 20,520 বাই এখানে কত আছে
পি এর মান হচ্ছে কত, পি এর মান কত পাইছি 6534, 6534। সো ক্যালকুলেশন করলে এখানে আমাদের নিরাপদ সহগের মান বের হয়ে আসবে। আচ্ছা লেটস সি কত আসে। 0.5 ইন্টু 5 ইন্টু 20,520, 0.5 ইন্টু 20,000, ও সরি রে, 20,520 বাই 6,534। কেন জানি মনে হচ্ছে হাত আমার কথা শুনতেছে না। আচ্ছা 1.57, 1.57, এটা কি 1.5 এর চেয়ে বড় না? হ্যাঁ ভাই, তার মানে এটাতেও আমরা কি করতে পারি, নিরাপদের সিল মেরে দিতে পারি, নিরাপদের সিল মারি দেওয়া ডান। আচ্ছা দেন এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল আছে কি আমাদের 3 নাম্বার, সেটা হচ্ছে অসম বসন। আচ্ছা অসম বসনের নিরীক্ষার ক্ষেত্রে আমাদের শত্রু মানে শর্ত কি দিছে রে, ওখানে আমাদের শর্ত কিন্তু ছিল ঠিক এইটা, যে ভার বহন ক্ষমতা কি হতে হবে, ভার বহন ক্ষমতা যেটা আছে সেটা অবশ্যই আমার সর্বোচ্চ চাপের চেয়ে বেশি হইতে হবে, সর্বোচ্চ চাপের অপেক্ষা বেশি হইতে হবে কার, ভার বহন ক্ষমতাটা। ওকে, তো এখন তাহলে আমরা সর্বোচ্চ চাপটাকে বের করি। আচ্ছা সেই জন্য কি করতে হবে, লেটস সি, আমরা কাজ দেখব। আচ্ছা তো দেখো আমরা কিন্তু এক্স যেটা আছে, ঠিক আছে, এই যে এক্স বের করছি এটা কিন্তু আমাদের ওই হিসাবে যদি ধরি, এটা কিন্তু ওই হিসাবে ক্যাপিটাল এক্স, হ্যাঁ ক্যাপিটাল এক্স আমরা ওই হিসাবে। তো আমরা জানি কি আমাদের ই এর মান লাগবে, ই যদি বের করতে চাই এক্স প্লাস এক্স মাইনাস, এখানে ছিল কি b/2 মেবি, b/2 কি, b/2 মেবি, দেখি হ্যাঁ ঠিক আছে। ই নির্ণয়ের ফর্মুলা আমাদের এইটা, সেখানে এক্স মানে কত পাইছি 1.325, ও সরি 1.235, 1.235, দেন প্লাস স্মল এক্স, স্মল এক্স এর মান পাইছি না ভাই, বের করতে হবে। স্মল এক্স ইকুয়াল কি জন্য আমরা ফর্মুলা জানি, PH/3W, PH/3W। পি এর মান কত, পি এর মান পাইছি আমি ভাই এখানে 6,534, 6,534, অ্যান্ড এইচ এর মান কত পাইছি ভাই 4.95 এখানে পাইছি, হ্যাঁ। দেন 3 ইন্টু ডাব্লিউ এর মান কত, ভাই এটা ডাব্লিউ এর মান কত, হ্যাঁ 20,520। আচ্ছা তো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। উপরে যাচ্ছে 6,534 ইন্টু 4.95, অ্যান্ড নিচে আসতেছে কত 3 ইন্টু 20,520, এটা 20,000 কিন্তু, হ্যাঁ মাথায় রাখবা, পরে ভুলভাল শুনে আমাকে ধরবা তা হবে না। 0.525, তাহলে 0.525 মাইনাস বি এর মান কত ভাই 3/2। আচ্ছা তাহলে এখন আমরা একটু হিসাব করি, এখানে 1.235 প্লাস কত 0.525 মাইনাস কত হচ্ছে 1.5, আচ্ছা তাহলে কত হয় 0.26, ই এর মান হচ্ছে 0.26। আচ্ছা ই এর মান পাইছি আমি, ঠিক আছে, ই এর মান পাইছি। তো এখন কাজ হচ্ছে কি আমাদের, এই যে ই এর মান বের করছি আমরা, তখন পি এর মান, আচ্ছা যা যা পাইছি আমি একটু এই পাশে লিখি, হ্যাঁ পি পাইছি আমি 6,534, দেন এরপরে আমাদের বি লাগবে, বি মানে ডাব্লিউ, ডাব্লিউ এর মান কত পাইছি বি তেমনি 20,520, দেন এরপরে ই ই এর মান কি পাইলাম 0.26, আর কিছু লাগবে না, মোটামুটি এগুলো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করি, এই সব কিছু এখন মিশিয়ে দিই, এরপরে অংশটা এখানে করি। এখন দেখো তো আমার ই এর মান পজিটিভ না নেগেটিভ, ই এর মান হচ্ছে পজিটিভ, তাহলে ই এর মান যদি পজিটিভ হয়, ই এর মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের হিলের চাপ বেশি হয় নাকি টোতে চাপ বেশি হয়, একটু মাথা রাখতে হবে। দেখো আমরা চিত্র যখন করছিলাম, আমি তোমাদের বোঝাই, হ্যাঁ
এটা রিটেনিং ওয়াল, সরি এটা হচ্ছে আমার ড্যাম, আর এবার এখানে রিটেনিং ওয়ালটা আমার এখানে, এটা হচ্ছে হিল, আর এটা হচ্ছে তোমার টো। আর এইখানে হিল ছিল এটা, আর টো ছিল এটা, তাই নাকি রে? তাই নাকি? দেখি একটু। এটা ছিল আমার হিল, এটা ছিল টো, এবং এটাকে আমরা দিচ্ছিলাম নাম এ, এটা ছিল বি। যখন ই আমার কি ছিল? পজিটিভ ছিল। ই পজিটিভ মানে কি ছিল? টোতে সর্বোচ্চ, টোতে সর্বোচ্চ। আর যখন ই নেগেটিভ তখন আমার কি হয়? হিলে সর্বোচ্চ, হিলে সর্বোচ্চ চাপ ছিল। তাহলে এখন দেখো তো এইখানে ই কি? পজিটিভ। ই পজিটিভ থাকা মানে কি? টোতে সর্বোচ্চ হবে, তার মানে এইখানে তোমার সর্বোচ্চ হবে। সর্বোচ্চ পাওয়া যাবে কোথায়? এইখানে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমার টোতে হবে সর্বোচ্চ, টোতে হবে কি আমাদের? সর্বোচ্চ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এফ টো, বা যেটাকে আমরা লিখতে পারি এফ ম্যাক্স, এফ টোকে আমরা কি লিখতে পারি? এফ ম্যাক্স লিখতে পারি। দেখি ঠিক আছে কি? ঠিক আছে। তো আমরা ফর্মুলা কি জানি? ডাব্লিউ বাই বি ওয়ান। আচ্ছা, আমরা যেহেতু জানি যেটা ম্যাক্স বা সর্বোচ্চ হয় সেটাতে প্লাস যুক্ত করতে হয়, প্লাস 6 ই বাই বি। আচ্ছা, তাহলে আমার মানগুলো একটু বসাই দিই। ডাব্লিউ এর মান হচ্ছে 20,520 বাই বি এর মান হচ্ছে তোমার 3, তাহলে নিচের প্রশ্নটা 1 প্লাস 6 ইন্টু 0.26 বাই সি, দেন বি হচ্ছে 3। ক্যালকুলেশন করলে আসে কত? সরি, এখানে এটা দেখে তো লাভ নেই, আমাদের কাজ করতে হবে আমাদের মতো। আচ্ছা, তো 20,520 আর 20,520 আর নিচে আসতেছে তোমার 3, আর এখানে আসতেছে ইন্টু 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 কি আছে এখানে? 1 প্লাস 6 ইন্টু 0.26 আর নিচে আসতেছে 3, দেন ডানে ব্র্যাকেট, ওই ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, 10,396, এখানে আসবে তোমার 10,396.8। আচ্ছা, এটা কি আমার 16,000 চেয়ে বেশি না কম? বা এটা অবশ্যই 10,000, তো এটা 16,000 চেয়ে কম, তার মানে এটা তোমার নিরাপদ। হ্যাঁ, নিরাপদ। এটা আমরা কি দিতে পারি? সাইন দিতে পারি। এই যে দেখো সাইন দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কি? নিরাপদ। তাহলে এটা ক্লিয়ার কিনা এই টোটাল বিষয়টা? এই পর্যন্ত লিখলেই তোমাদের ডান। 10,328.4, 10,328 নাকি 10,396? মানে আরেকবার ওটা চেক করিও, ঠিক আছে? এইটা এখন ক্লিয়ার কিনা এটাই কিন্তু এখানে শেষ, আর এখানে নাই। আর তোমাদের হক বই যেটা আছে সেটা একটু আমাকে গ্রুপে দিও, অথবা গ্রুপে দিও, ঠিক আছে? গ্রুপটাতে দিও, আমি দেখবো এখন যে হকে আসলে কি আছে এটা। দেন যদি দেখি যে আগেরই কোনো একটা করানো টপিক, ঠিক আছে, বা আগের কোনো একটা বইয়ে, তাহলে তোমাদেরকে সেটাও আমি বলে দিব যে আসলে কোন বইয়ের বিষয়টা ওখানে প্রতিফলিত হয়েছে। ক্লিয়ার কিনা আমাকে জানাও দেখি।
গ্রুপ দিছে পিক, গ্রুপে পিক দিছো, আচ্ছা দেখি একটু। একশো মিটার লম্বা আরসিসি রিটেনিং ওয়ালে এমএস রডের পরিমাণ কুইন্টালে বের করো। আচ্ছা, এই যে তোমাদের ম্যাথটা দিছে না, এই ম্যাথটা হচ্ছে সপ্তম সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2, তোমাদের যেটা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের ম্যাথ হচ্ছে এটা সপ্তমের। আমি যেখানে আছি, ঠিক আছে, আমি যে পর্যায়ে আছি বা যে সেমিস্টারে আছি, আমার সেমিস্টার ম্যাথ হচ্ছে এটা তোমাদের বইয়ে যেটা, ঠিক আছে। এই ম্যাথ তোমরা সপ্তমে নয়, বরং এটা তোমাদের করতে হবে, সরি পঞ্চমে নয়, বরং এটা তোমাদের করতে হবে সপ্তমে। ওকে, তার মানে এটা এখানে করতে হবে না, এখানে আমাদের এই টাইপের ম্যাথই, ঠিক আছে, অ্যান্ড এর বাইরে আসবেই না, ঠিক আছে। এটাই আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, তাও তোমাদের শেখানোর তাগিদে আমি শেখাইলাম, ঠিক আছে। তোমাদের যেটা বললাম এতটুকুই। ওকে, তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মেগা ক্লাসে ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই, এন্ড দোয়া করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।